এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। 3 জনের গ্রুপ থেকে এখন 6 জনের গ্রুপ হয়ে গেছে উপমারা। ক্লাস করতে করতেই সাজু, জিয়া এবং লায়লা যোগ হয়েছে ওদের দলে। উপমার তীব্র সন্দেহ গ্রুপের কিছু সদস্য বন্ধুত্বকে সাইড চেপে যুগলবন্দি হতে চলেছে খুব জলদি। সাজু আর মিতালির হাবভাবে অন্তত তাই মনে হয়। সাজুরা এই শহরে নতুন এসেছে, যদিও ওদের নিজস্ব বাড়ি এখানে, কিন্তু বাবার চাকরির সূত্রে দীর্ঘদিন খুলনায় থাকা পড়েছিল। এবার বদলি হলো বলে নিজ বাড়িতে ফেরা। হুট করে আসায় সাজুর এখানে অ্যাডজাস্ট করতে বেশ কষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন এক জায়গায় থাকার পর, ওই কালচারে বেড়ে ওঠার পর হঠাৎ নতুন জায়গা গেলে অ্যাডজাস্টমেন্টে কষ্ট হওয়ারই কথা। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বোধহয় ভাষায়। দেশ এক হলেও এলাকা ভেদে ভাষা তো আলাদাই। এখানকার ভাষা মোটেই বুঝতে পারে না সাজু, আবার সাজুর ভাষা উপমারা বোঝে না। এজন্য আড্ডায় বেশিরভাগ সময় চুপচাপ থাকতে হয় সাজুকে। বন্ধুদের খারাপই লাগে, তবে সকলের চাইতে খারাপ লাগার পরিমাণ বেশি মিতালির। একা হলে উপমাকে সে খুঁজে খুঁজে বলে, আহারে, ছেলেটা চেয়েও ঠিকভাবে মিশতে পারছে না আমাদের সাথে। ওহরে, ছেলেটার কি কষ্ট। নৈমিত্তিক মিতালির আহা উহু দেখে উপমা ঠিক বুঝে গিয়েছিল এই চিন্তার ভাঁজ তাদের মতো সরল সাধারণ নয়। এই চিন্তার ভাঁজে ঘাবলা আছে। তাই বিনামূল্যে একদিন পরামর্শ দিয়ে দিল, তুই শেখা সাজুকে রংপুরের ভাষা। বন্ধু হিসাবে তো করতেই পারিস। প্রতিদিন বিকাল করে 30 মিনিট ব্যয় করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? পরামর্শ পছন্দ হয়েছিল মিতালির। শোনা মাত্র চোখ জোড়া চকচক করে উঠেছিল। পছন্দ হয়েছিল সাজুরও। তাই তো এক বলায় রাজি হয়ে গেল, এবং এরপর থেকে ক্লাস শেষে অতিরিক্ত 30 মিনিট ওরা ভাষা শিক্ষায় ব্যয় করতে লাগলো। ভাষা শিক্ষায় সময় কাটাতে কাটাতে ওদের সক্ষতা গাঢ় থেকে গাঢ়তর হতে দেখা গেল। আর কেউ হোক না হোক উপমা কিন্তু খুশি। সাজু আর মিতালিকে পাশাপাশি মানায় ভীষণ। সাজু খুব ভদ্র ছেলে, সুঠাম দেহি, সুদর্শন, সৌম্য ভাব ধরে রাখে চেহারায় এবং প্রখর তার ব্যক্তিত্ব। ছাত্র হিসেবেও ভালো। অপরদিকে মিতালি, সেও কি কম যায়? রূপে গুণে অনন্য একটা মেয়ে। নজর কাড়া তার রূপ, লাবণ্য এবং হাসি। উপমাদের গ্রুপ শুধু নয়, পুরো ক্লাসে মিতালির মতো সুদর্শনা আর একজনও নেই। সুন্দরী বান্ধবীদের সাথে চলাফেরা করার একটা সুবিধে আছে। ওদের বদৌলতে সবাই একটু ভিন্ন নজরে দেখতে শুরু করে। যে নজরে থাকে একটু ঈর্ষা, একটু মুগ্ধতা, একটু আকর্ষণ। এই দৃষ্টিভঙ্গিটা বেশ উপভোগ করে উপমা। যুগলবন্দি পায়রাদের জন্য এক মনে আনন্দ হলেও সাজুর সাথে সময় কাটাতে শুরু করার পর থেকে উপমা আর মিতালির নিয়ম করে বাড়ি ফেরায় ভাটা পড়ে গেছে। উপমাকে এখন আগের মতো একা একাই বাড়ি ফিরতে হয়। এতে অবশ্য সমস্যা হয় না। ব্যাগ কাঁধে চাপিয়ে বেনি ঘোরাতে ঘোরাতে সে প্রফুল্ল চিত্তে হেঁটে যেতে পারে অনায়াসে। কলেজ থেকে বাড়ির দূরত্ব বেশ, সময় লাগে হেঁটে যেতে, শান্তি লাগে তার। কখনো তো ভ্যানে করেও যায়, খোলা আকাশের নিচে পা দুলাতে দুলাতে। ভ্যানে চড়তে আরো আনন্দ। পূবের হাওয়া হুড়মুড় করে আসছে পড়ে ওর গায়ে। হাওয়ার আহ্লাদে স্পর্শে ভরশূন্য মনে হতে থাকে নিজেকে। চোখ বুঝে ডানা মেলা পাখির মতো 2 হাত মেলে দেয় ও। মনে হয় সত্যি সত্যি উঠছে। আজকাল বোধহয় নির্ভয়ে সময় কাটাতে পারে উপমা। বাড়ি ফিরে যে এখন বকা খেতে হয় না। ভাবি আসার পর থেকে বাচ্চাদের বকাবকি করা বন্ধ করে দিয়েছেন মামি। তার সব বকাঝকা এখন সেজ ভাই আর ভাবির জন্য তোলা। বাড়ি ফিরিস ও। পেছন থেকে এসে ধপ করে উপমার পিঠে কিল বসিয়ে দেয় ডালিয়া। আচানক মারে। উফ করে উঠে মুখ কুচকে ফেলে উপমা। ধাতস্থ হলে চোখ রাঙিয়ে ডালিয়ার পানে তাকায়। কাচুমাচু মুখ করে ডালিয়ার শুধুই, ব্যথা পেয়েছিস? তো কি আনন্দ পেয়েছি? আদর করেছিস তুই আমাকে। তেড়ে যেতে নেয় উপমা। ভয়ে 2 পা পিছিয়ে গিয়ে করুণ সুরে ডালিয়া বলে, ইস সরি রে, বুঝতে পারিনি, আর হবে না। তবু চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে থাকে উপমা। ডালিয়া যেন এবার কেঁদে ফেলবে। উপমার হাত ধরে থেমে থেমে বলে, সত্যি সরি। আচ্ছা, মাফ করলাম। ওর কাদো কাদো মুখখানা দেখে মায়া হয় উপমার। মাফ পেয়েছে সেই খুশিতে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে ডালিয়া। লাফিয়ে এসে উপমার কাঁধ আঁকড়ে ধরে বলে, চল আজ একসাথে যাব। আমার নানু বাড়ি ওই পথে। যেতে যেতে আমায় নামিয়ে দিবি, ঠিক আছে? বেশ, তো ভালোই। চলো, চল, মজা হবে আজ। উপমাও পাল্টা ডালিয়ার কাঁধ আঁকড়ে ধরে হেসে ওঠে।
ছুটি হয়েছে অনেকক্ষণ বিধায় এই পথে মানুষের পদচারণ খুব কম। দু বান্ধবীর শান্তিমতো পুরো রাস্তা দখলে নিয়ে একে বেঁকে গল্প করতে করতে এগোতে থাকে। ওদিকে বাংলা ডিপার্টমেন্টে যাওয়ার জন্য রিক্সা নিয়েছে রৌনক। হাতে সময় কম, 10 মিনিটের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। ও আর পড়াশোনা দূরের সম্পর্ক হলেও আজ স্যার নিজে এসে বলে গেছেন, না গিয়ে পারে দ্রুত হবে ভেবে রিক্সাওয়ালাকে সায়েন্স বিল্ডিং এর সামনে দিয়ে যাওয়ার নির্দেশ দিল রৌনক। অর্ধেকটা পথ দ্রুত এলো রিক্সা, কিন্তু সায়েন্স বিল্ডিং এর কাছাকাছি আসতেই গতি কমে গেল। বিরক্ত রৌনক ধমকে উঠলো রিক্সাওয়ালাকে, এই চাচা গতি কমাইলা কেন? দ্রুত চলো। আব্বা কেমন করে যায়াম, সামনে দেন না, চিংড়ি দুইটা কেমন রাস্তা ব্লক করে হাঁটতেছে। আরে তা বেল বাজাও না কেন? বেল তো নষ্ট। কাচমাচ মুখ করে বলল রিক্সা চালক। বিরক্তি বাড়লো রৌনকের। মাথা হেলিয়ে দেখলো ইউনিফর্ম পরা দুটো মেয়ে কাঁধ ধরাধরি করে সাপের মতো এঁকে বেঁকে চলছে। কি আশ্চর্য, নেশা করেছে নাকি? রেগে ওদেরকে উদ্দেশ্য করে পুনরায় ধমকে উঠলো রৌনক। এই মেয়েরা পথ ছাড়ো। কিন্তু কে শুনে কার কথা? রৌনকের ধমক ওদের কান পর্যন্ত পৌঁছালে তো ওরা যা গল্পে মুশকুল। আরো দু একবার বড় গলায় ওদের সরে যাওয়ার নির্দেশ দিল রৌনক। কিন্তু যখন দেখলো কোনো কাজ হচ্ছে না, তখন রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলল, যেমনে যাচ্ছিলা অমনেই যাও। আরে লাইগা যাইব তো ও মাক। লাগুক, সতর্ক করেছি তো আমরা। না শুনলে আর কি করার? কিন্তু যা বললাম তাই করো। রিক্সাওয়ালাকেও আরেকবার ধমক দিল রৌনক। বেচারা আর কি করে, ওর কথা মতো টান দিল রিক্সায়। রিক্সাতে যখন মেয়েদের কাছাকাছি গিয়ে পৌঁছলো, ঠিক তখনই ওরা সতর্ক হয়ে উঠলো এবং দুজন দুজনকে হাত ছেড়ে দিয়ে ছিটকে সরে গেল পথের দুপাশে। রিক্সাওয়ালাটা কিছুটা এগিয়ে থেমে গেল। রৌনকও পিছু ঘুরে গলা বাড়িয়ে দেখার চেষ্টা করলো কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা, কিন্তু পেছনে তাকাতে একজোড়া চেহারা দেখে থমকে গেল। আরে ওই মেয়েটা না, অতনুর বোন, কি যেন নাম ওর? একা একা বিড়বিড় করে মনে করার চেষ্টা করলো রৌনক। উপমা। হ্যাঁ উপমা। এই মেয়ে এখানে কি করে? স্বগতোক্তিতে চট করে ভ্রুজোড়া কুচকে ফেললো রৌনক। এই মেয়েটার সাথে বারবার দুর্ঘটনাবশতই কেন দেখা হয় ওর? আশ্চর্য। রৌনক এসেছে রংপুর সরকারি হাসপাতালে তার মাকে দেখতে। না, কেউ জোর করে নিয়ে আসেনি তাকে, একা একা এসেছে। ক্লাস শেষ করে আরেকবার ক্লাবের দিকে গিয়েছিল। মিজান তখনও রেখে আসেনি হুন্ডাটা। বেরোবে ভাব। রৌনকের মনে হলো মিজানকে আর কষ্ট দেওয়ার দরকার নেই, সে নিজেই নিয়ে যাক। পরে একটা ছেলেকে টাকা দিয়ে বাজারের দোকান থেকে 1 লিটার পেট্রোল আনিয়ে গাড়িতে নিয়ে বেরোলো রৌনক। মিজান উঠলো সাথে, পথে কোথাও কাজ আছে বলে। মিজানকে নামিয়ে দিয়ে বাড়ির রাস্তা পেরিয়ে অনেকটা যেতে হলো রৌনককে। হাসপাতাল কাছেই ছিল। এক মুহূর্ত ব্রেক কষে রৌনক ভাবলো যাবে কি যাবে না। ভাবনা শেষই হলো না, হুন্ডা স্টার্ট দিল, হাসপাতালের পথ ধরলো। হাসপাতালে গিয়ে বুঝতে পারলো জল বসন্ত রোগটা হঠাৎই প্রকট আকারে ছড়িয়েছে। যত রোগী সব এই রোগ নিয়ে এসেছে। 2 তলা 3 তলা আতিপাতি করে খুঁজলো রৌনক, কিন্তু তার মাকে পাওয়া গেল না। হতাশ হয়ে ফিরে আসবে সেই মুহূর্তে 2 তলার সিঁড়ির কাছে কম বয়সী একটা মেয়ে রুনু ভাই সম্বোধনে ডেকে উঠলো ওকে। ঘাড় ফিরিয়ে ও এক নজর দেখলো মেয়েটাকে। সরু লিকলিকে ফ্যাকাশের মতো একটা কাপড় পরে শুকনো মুখে 4-5 বছর বয়সী একটা ছেলে বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে আছে মেয়েটা যে ওর মায়ের দ্বিতীয় ঘরের সন্তান বুঝতে ব্যাগ পেতে হলো না রৌনককে। চেহারার গড়নে আপনা থেকে পরিচয় বাতলে দিচ্ছে। ছোট্ট করে শ্বাস ফেলে মেয়েটার দিকে এগিয়ে গেল রৌনক। গমগমে গলায় জিজ্ঞেস করলো, উনি কোথায়? আসুন আমার সাথে। ক্ষীণ কণ্ঠে জবাব দিয়ে তরতর করে সিঁড়ি বাইতে লাগলো মেয়েটা। ওকে অনুসরণ করে রৌনকও পা বাড়ালো সামনের দিকে। রোগীর আধিক্য, জায়গায় সংকুলান। ওয়ার্ডগুলোতে ব্যাডে তো জায়গা নেই, মেঝেতেও লোক ধরছে না। এদিকে বসন্ত তো ছোঁয়াছে রোগ। রৌনকের মায়ের জায়গা হয়েছে এক কোণে ফ্লোরে। হলদেটে একটা পাটি বিছিয়ে একপাশে হয়ে শুয়ে আছে ভদ্রমহিলা। গায়ে ভয়ানক জ্বর আর গা ব্যথায় ঘুমোতে পারছেই না, কোনো রকমে শুয়ে শুধু গুঙ্গাচ্ছে। জানে না কেন এই দৃশ্যটা দেখার পর বুকে একটা ধাক্কা মতো টের পেল রৌনক। অজান্তে ভিজে উঠল চোখের কুল। অথচ বলে মায়ের প্রতি নাকি ওর টান নেই। বোবা কান্নায় শ্বাস ঘন হয়ে এলো রৌনকের। বড় করে দম নিয়ে আশেপাশে চোখ বুলালো একবার। এখানে এভাবেই সম্ভব নয়। এই পরিবেশে থাকলে সুস্থ হওয়া দূরের কথা, লাশ নিয়ে ফিরতে হবে বাড়িতে। তোমরা দাঁড়াও, আমি আসছি। মৃদু গলায় ছেলে মেয়ে দুটোকে দাঁড়াতে বলে ঝড়ের ব্যাগে বেরিয়ে গেল রৌনক। একটানে সোজা মিজানের কাছে। মিজানের মামা বেসরকারি এক হাসপাতালের কর্মরত, হার্ট সার্জন।
এ ব্যাপারে কতটুকু সাহায্য করতে পারবেন জানা নেই। তবু সময় ক্ষেপণ না করে দ্রুত ওনার শরণাপন্ন হলো দুই বন্ধু। মায়ের অবস্থা জানাতেই মিজানের মামা অ্যাম্বুলেন্স বলে দিলেন। পরে সেই অ্যাম্বুলেন্সে করে রুগী নিয়ে এসে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলো বেসরকারিতে। ছুটোছুটি করে সবটা এক হাতে সামলালো রৌনক। পুরোটা সময় ওকে অবাক নয়নে তাকে দেখলো মিজান। রৌনকের চিন্তাগ্রস্ত মুখখানা দেখে চোখ ভরে উঠল ওর খুশিতে। অভিমান ছাপিয়ে মমতার স্থানটা বড় হয়ে উঠেছে। তবে আর কেউ না জানলেও ও জানে বাবা মায়ের বিচ্ছেদ নিয়ে কতখানি ভেঙে পড়েছিল রৌনক। বাইরে শক্ত খুলস পড়ে থাকলেও ভেতরে অবর্ণনীয় জ্বালায় দগ্ধ হয়েছে, প্রতিনিয়ত দগ্ধ হয়। চোখের সামনে বাবা মা সন্তানের পরিপূর্ণ সুখী পরিবার দেখলে যন্ত্রণা হয়েছে ওর। সে যন্ত্রণা সহনশীলতার বাইরে চলে গেলে রাগে কষ্ট দিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করেছে। এক সময় মায়ের দ্বিতীয় বিয়ের খবর শুনলে তার কষ্ট ঘৃণায় রূপ ধারণ করে ফেলেছে। যদিও মিজানের একে ঘৃণা নাম দিতে ঘুর আপত্তি, ওর কাছে এটা হলো অভিমান। যাই হোক, এরপরও মার শব্দটা শুনলে ঘৃণায় মুখ কুঁচকে ফেলতো রৌনক। নিজের মায়ের প্রতি ওর মাত্রা ছড়ানো ঘৃণা দেখলেই ভয়ই লাগতো মিজানের। খুব করে প্রার্থনা করতো কিছু একটা হোক, আর সব ভুলে মা ছেলে মিটিয়ে ফেলুক নিজেদের ভেতরের সব দূরত্ব। খালাম্মার এই অসুস্থতা কি তবে দূরত্ব মেটানোর প্রথম সুযোগ? কেবিনের বাইরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রৌনক। এতটুকু সময়ে অনেক ছোটাছুটি করেছে, ক্লান্তিতে বুঝে আসছে শরীর। তথাপি ক্লান্তিকে ভারী পড়তে দিচ্ছে না শরীরের উপর। এখনো অনেক কাজ বাকি, একটু পরে আবার সার্কিট হাউসে যেতে হবে। নির্বাচনের সময়, এখন প্রত্যেকটা সেকেন্ড ওর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। শরীরের দিকে তাকানোর সময় নেই। এই কি, আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। কিছুক্ষণ আগের পরিচিত গলাটা ভেসে আসতে শোনা গেল আবারও। মেয়েটা ওর কনুইয়ের দিকে তাকিয়ে আছে। দৃষ্টি অনুসরণ করে নিজের কনুইয়ের দিকে তাকাতেই বিরক্তি সরে অল্প একটু হাসির ছটা খেলে গেল রৌনকের মুখে। ছোটখাটো সরলাকৃতির ক্ষতটা আজই হয়েছে। একটু আগেই কলেজে উপমা নামক মেয়েটা দিয়েছে তাকে এই ক্ষত। তখন রুকসা টেনে ফেলে দিয়েছিল বলে রাগে গম গম করতে করতে সে খেকে উঠেছিল মেয়েটা। অমন ঝগড়ুটে মেয়ে মানুষ আগে দেখেনি রৌনক। সেও খুব সুন্দরভাবে উপমার দোষ ধরিয়ে দিয়েছিল উপমাকে, কিন্তু মেয়ে মানতে নারাজ। ক্রমে জড়া হচ্ছিল রৌনকের উপর। একসময় সহ্য করতে পারেনি রৌনকও। মুখের উপর বলেছিল বেয়াদব মেয়ে। তারপরে এই অপ্রত্যাশিত আক্রমণ। ব্যাগের সাইড পকেট থেকে কাটা কম্পাস বের করে সবাইকে আঁচড় দিয়েছিল মেয়েটা, যেন ওর হাতটা খোলা ক্যানভাস, চাইলেই আঁচড় কাটা যায়। অতটুকু মেয়ের এত বড় স্পর্ধা দেখে রৌনক অবাক হয়েছিল বইকি। রাগে একদম তুলে আছাড় দিতে মন চাইছিল। রিক্সা থেকে নেমেও পড়েছিল সে উদ্দেশ্যে। পরে কোত্থেকে ওর বান্ধবী ছুটে এলো, হাত জোর করে ক্ষমা চেয়ে টেনে নিয়ে গেল ডাকু মেয়েটাকে। যেতে যেতেও ফিরে তাকিয়ে ছোট ছোট চোখ দুখানা দিয়ে অগ্নিবাণ ছুড়ে শাসিয়ে গিয়েছে মেয়েটা। ওর সাথে পাঙ্গা নিতে গেলে ফল ভালো হবে না। জানে না কেন ওর শেষ চাহনিটা খুব মজা পেয়েছে রৌনক। চোখের সামনে সাহসী মেয়ে খুব কমই দেখেছে সে। বাড়িতে থাকতো 3টি ছেলে। মেয়েরা কেমন হয়, তাদের আচরণ মনোভাব কি বলতে গেলে জানি না রৌনক। এরপর ভাবে এলো, সে তো লজ্জাবতী লাজুকলতা। মমতাময়ী কখনো বিষাদিনী, ঠিক বোঝা যায় না। সংগঠন নিয়ে পড়ে থাকা তার জীবনেও তেমন কেউ আসেনি। আর রাজনীতির এই ক্ষেত্রটাতে আসার পর তো ওকে সবাই ভয় নয়তো সমীহের দৃষ্টিতে দেখে এসেছে সবসময়। এতদিন পর নতুন এ দৃষ্টির আগমন বলা যায় ওকে অস্থিরই করে তুলেছে বেশ। ভাবনার অবকাশে শক্তিতে বিড়বিড় করলো রৌনক। ডাকাতের বোন 16 আনা ডাকাত, একদম ডাকাত সর্দারনি। ডাক্তার সাহেব মাত্র গেলেন, আপনি বলেন তো ডেকে আনি? প্রয়োজন নেই, এ ক্ষত পুরনো। মৃদু হেসে শার্টের হাতা নামিয়ে ফেললো রৌনক। মেয়েটা চিন্তাগ্রস্ত গলায় বলল, কিন্তু দেখে তো মনে হচ্ছে 3 দিন থাকতে হতে পারে এখানে। ডাক্তার তো তাই বলল। তো তোমরা প্রয়োজনীয় সবকিছু সাথে এনেছো? মেয়েটার কথার মাঝে বলে উঠল রৌনক। জবাবে উপর নিচে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো মেয়েটা। ঠিক আছে, এই মুহূর্তে বেশি টাকা নেই আমার সাথে, যা আছে দিয়ে যাচ্ছি। তোমাদের প্রয়োজন মতো খরচ করবে, আর অন্য কোনো প্রয়োজনে আমার বন্ধু মিজানকে রেখে যাচ্ছি। টাইম টু টাইম খোঁজ নেবেও, টাকার দরকার হলে নিঃসংকোচে বলবে। 1000 টাকার কয়েকটা নোট এগিয়ে দিল রৌনক মেয়েটার দিকে। টাকাগুলো হাতে নিয়ে এসে পুনরায় বলল, আর কিছুক্ষণ থেকে যেতেন, মায়ের সাথে দেখা করে যেতেন। কাজ আছে আমার। দীর্ঘশ্বাস চেপে বলল রৌনক। এরপর আর বলার কিছু থাকে না। ঈষৎ মাথা নেড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল মেয়েটা। যেতে যেতে কি মনে করে অর্ধেক পথে দাঁড়ালো রৌনক। ঘুরে দাঁড়িয়ে ডাকলো, আচ্ছা শোনো, খাওয়া দাওয়া হয়েছে তোমাদের? আমার নাম বকুল,
বকুল বলেই ডাকবেন। আর খাওয়া হয়নি আমাদের, সুযোগ পাইনি। জবাব দিল মেয়েটা। তোমার ভাইও না খাওয়া? হুম। আচ্ছা, মিজানকে দিয়ে আমি খাবার পাঠানোর ব্যবস্থা করছি, খেয়ে নিও কেমন? পুনরায় মাথা কাত করে সম্মতি দিল বকুল। পাল্টা শুধালো, আপনি খেয়েছেন ভাইয়া? ওর প্রশ্নে একটু যেন থমকালো রৌনক। বুকের ভেতর কিসের একটা ঢেউ। বকুল বলে মেয়েটার গলা ওদের মায়ের মতো। কথাটায় মামা একটা মমতা লুকিয়ে আছে, সেজন্য বোধ হয় এমন লাগলো রৌনকের। ক্ষীণ কণ্ঠে হুঁ বলে পুনরায় হাঁটা দিল সে। অতীত ভোলার উত্তম উপায় জায়গা পাল্টানো, আর রৌনকের জন্য বুঝি দুর্বলতা লুকানোর উত্তম উপায় এটা। নিজের চুল নিয়ে বাড়াবাড়ি রকমের পাগলামি রয়েছে উপমার মধ্যে। চুলগুলোকে সে যেমন ভালোবাসে তেমন যত্ন করে। তার ধারণা এই চুলই তার সকল সৌন্দর্যের আধার। এক দেখায় চোখে পড়ে যাওয়ার মতো সুন্দরী না হলেও স্নিগ্ধ সৌন্দর্যের অধিকারী উপমা। কমনীয় অথচ মায়া মেশানো এক আকর্ষণ আছে তার মধ্যে। কেউ দুবার তাকালে চোখে পড়তে পারে। সকলের মতে উপমা দেখতে হয়েছে একদম তার মায়ের মতো। উপমারও তাই মনে হয়। মায়ের কিশোরী বয়সে ফটো দেখেছিল তো সে। মাঝারি গড়নের গোলগাল মুখ উপমার, আর পাঁচটা বাঙালি মেয়ের যেমন হয়। তবে থুতনির কাছে তার ভাঁজ আছে একটা। উল্টো পাশে ইউ লিখলে যেমন হয় ঠিক তেমন। গালগুলো বেশ ফুলা ফুলা, চোখ সুন্দর, দৃষ্টিতে গভীরতা আছে। আবার চোখের পাপড়ি ভ্রুযুগল বেশ ঘন কালো, ছোট্ট কপাল, মাথায় এত বেশি চুল, ওর ভারে যেন নোজো হয়ে যাবে কখনো। এতটুকুতে বোধহয় হচ্ছে না, চুলের আরেকটু প্রশংসা করা উচিত। লম্বায় উপমার চুলগুলো হাঁটু ছুঁয়েছে, সোজা নয় অবশ্য, পেঁজা তুলোর মতো ঢেউ খেলানো, ঘন এবং মসৃণ। রংটা কালোই, কখনো নৈরিতা হাওয়ায় ছেড়ে রাখলে মনে হয় মেঘ নয় উত্তাল সাগরের ঢেউ বুঝি ওগুলো। গায়ের রং আগে চাপা লাগলেও বয়স বাড়ার সাথে সাথে রং খুলেছে, এখন বেশ উজ্জ্বল লাগে ওকে। এই দেশে তো গায়ের রঙের নাম দুটো, এক কালো আর এক ফর্সা। কিন্তু নানি বলেছিল ও উজ্জ্বল শ্যামলা। এই রংকে না ফর্সার কাতারে ফেলা যায়, না কালোর কাতারে। গায়ের রং নিয়ে ভাবে না উপমা। নানা লোকের নানান কথা শুনতে হয় ঠিক, কিন্তু নিজের চেহারাটা খুব ভালো লাগে উপমার কাছে। যখন থেকে জেনেছে ও দেখতে ওর মায়ের মতো, তখন থেকেই এই ভালো লাগার জন্ম। শখ আহ্লাদ কমই আছে উপমার। সারাদিন চুল নিয়ে গবেষণা করলে অন্য শখ আহ্লাদ আসার কথাও না। যদি কখনো এসেও থাকে তা অবশ্যই চুল ভাবনার অবসরে। ফুরসতে আসার শখগুলো সব ক্ষণস্থায়ী হয়। উপমারও হয়েছে, তবে ও খুব ডেডিকেটেড মেয়ে। মন বারান্দায় কখনো অন্য কোনো শখের আনাগোনা টের পেলে তখন সে তার পেছনে নিজের সর্বস্বটা দিয়ে দেওয়ার চেষ্টা ঠিকই করে। ফলস্বরূপ বলা যায় আজকে তার গানের গলা। প্রাথমিকে পড়া অবস্থায় একবার হুট করে গান শেখার শখ পেয়ে বসেছিল ওকে। ওর মুখের কথা আর বড় মামির কাজে রূপান্তর করতে 1 মিনিটও ব্যয় হয়নি। 6 মাস শিখেছিল গান। বাড়ি বয়ে এসে গানের শিক্ষক শিখিয়ে যেতেন। গুনে গুনে 6টা মাস যখন শেষ হয়ে গেল, কোনো কারণ ছাড়া হঠাৎ গানের শখও কেটে গেল ওর। ক্রমান্বয়ে তারপর পেয়ে বসলো বাগান করার শখ। সেবারও বড় মামির প্রচ্ছন্ন সাই। খুশিতে ডগমগ করতে করতে মামি ভাগ্নিতে মিলে দোকানে গিয়ে গাছ কিনে আনলো। জবা, ডালিয়া, সহস্র বেলি কিনলো, ডালিম, কমলা এবং জামরুলও। 3টে ফুল গাছ, 3টে ফল গাছ, মোট 6টা দিয়ে শুরু। অতিরিক্ত নিরাপত্তার জন্য ওদের বাড়িটা চারিদিক উঁচু দেয়ালে ঘেরা। দেয়াল দেওয়ার সুবিধাই হয়েছিল বেশ। 2 দিন লাগিয়ে চিন্তা ভাবনা করে বাড়ির সামনের ফাঁকা অংশটায় ঝাড় জঙ্গল পরিষ্কার করে জায়গা বুঝে বুঝে সুন্দর মতো ফুল গাছগুলো লাগিয়ে ফেললো ওরা। ফল আবার লাগানো হলো পেছন দিকে। গাছ লাগানোর নেশা এক অন্যরকম নেশা। এ নেশা পেয়ে বসলে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না। 6টা গাছ দিয়ে শুরু করার শখ সময় বাড়ার সাথে সাথে আরো কত গাছের সন্ধান এনে দিলেও লিখে বর্ণনা করা যাবে না। বর্তমানে ওদের বাড়িতে যতগুলি গাছ দেখা যায় সব ওর আর বড় মামির হাত দিয়ে লাগানো। যাকগে, আমরা এবার উপমার গাছ রোপণের শখ সমাপ্তির ঘটনাটা ছোট্ট করে বর্ণনা করে সব গল্পের সমাপ্তি টেনে ফেলি। মায়ের মৃত্যুর পর বাবা দায়িত্ব ছেড়ে দিলেও কোনো এক অদ্ভুত কারণে উপমার ছোট চাচা নিজের চাচা হওয়ার দায়িত্ব ছেড়ে দিতে চাননি। বরং সকলের বিপক্ষে গিয়ে খুব ভালোভাবেই সে দায়িত্ব আঁকড়ে রয়েছেন এখন অবধি। ছোট চাচা যখন চাকরির সূত্রে দিনাজপুরে, তখন উপমার পুরো পরিবার সমেত যাওয়া হয়েছিল চাচার বাড়িতে। নতুন চাচি ঘরে এসেছেন, তিনি আবার এসব বিষয়ে শৌখিনতার পরিচয় রাখেন। ওখানে গিয়ে উপমার নতুন এক ফুল গাছের সন্ধান পেয়েছিল, যার নাম কুঞ্জলতা।
বাড়ির গেটের সামনে বীজ বনিয়ে দিলে সময় যাওয়ার সাথে সাথে গেটকে আঁকড়ে ধরে লতিয়ে ওঠে গাছটা। আপনা থেকে সাজিয়ে দেয় পুরো গেটকে। দূর থেকে দেখলে মনে হয় রাজার মাথার রাজমুকুট। গেটে হয় বলে ওই ফুলকে অনেকে গেট ফুল বলেও চেনে। দুদিন ওই ফুল গাছকে লক্ষ্য করে উপমার এত ভালো লেগে গিয়েছিল যে বাড়ি ফিরে তৎক্ষণাৎ তার কুঞ্জলতা চাই, তারও বাড়ির গেটই ওরকম ভাবে সাজানো চাই। সব বিষয়ে অঘোষিত সমর্থন থাকলেও খুব অদ্ভুতভাবে কুঞ্জলতার বিষয়টা মামি একদমই সমর্থন করলেন না। নানিও ধমক লাগিয়ে বলল, লাগা যাবা নাই, বাড়িতে সাপ আসে বুবু। সব কাজে প্রচ্ছন্ন সায় পাওয়া মেয়ে উপমা হুট করে নিষেধ ঠিক হজম করতে পারল না। কান্না কাটিয়ে জেদাজেদি করে রীতিমতো জ্বর বাঁধিয়ে ফেলল। শুধুমাত্র শখ পূরণ হয়নি এই জন্য আদরের ভাগ্নির এমন করুণ দশা কাম্য নয়। দেখে খুবই আশ্চর্যান্বিত এবং মর্মাহত হলেন উপমার বড় মামা রঞ্জিত সাহেব। পরে সেদিনই আতিপাতি করে খুঁজে এনে দিলেন কুঞ্জলতার বীজ। শখ পূরণ হওয়ায় উপমারও জ্বর ছেড়ে গেল। হাওয়ায় ভাসতে ভাসতে খুশি মনে সে সব কখানা বীজ পুঁতে দিল গেটের দুপাশে। সবাই বলে উপমার হাত সৌভাগ্যের হাত। আজ পর্যন্ত যাই বুনেছে তাতে ভালো ফলন হয়েছে। পূর্বের কথা সত্যি ধরে তেমন কুঞ্জলতাও কম সময়ে ফুলে ফেপে জাপটে নিল গেটটাকে। গুটি গুটি অসংখ্য গোলাপি ফুলে বাড়িয়ে তুলল নিজের শোভা। এবার উপমার খুশি দেখাকে। ছোট্ট উপমা নতুন গাছে এত এত ফুল দেখে আবেগে আপ্লুত হয়ে উঠল। সকাল বিকেল সময় পেলেই যত্ন নিতে লাগলো সে ফুলের। তবে নতুন ফুলকে ঘিরে যত আনন্দ আগ্রহ সব তার একারই ছিল। এত ঘন এত ফুলের লতানো গাছটা তার ছাড়া বাড়ির আর কারো মুখে হাসি ফুটালো না, বরং অদ্ভুত দুশ্চিন্তায় নজ্জ হয়ে গেল সবাই। এই দুশ্চিন্তার কারণ কি উপমার জানা নেই। ঋতু বদলে বর্ষা এলো। বর্ষা মানে সাপ খোপে রাত দেখানা। বর্ষা আসতেই সকলের বারণে নিজের কুঞ্জবনে যাওয়া কমে গেল উপমার। খারাপ লাগতো ওর। মাঝে মধ্যে সুযোগ পেলে লুকিয়ে অবশ্য যেত। তবে কিছু ক্ষেত্রে বড়দের বারণ শোনা কিন্তু নিজের জন্যই মঙ্গলকর উপলব্ধি করতে পারল না উপমা। ফলে কিছু বুঝে ওঠার আগে ঘটে গেল এক অঘটন। বৃষ্টিমুখর কোনো একদিনে সবার ভয়কে সত্যি করে সাপ এলো উপমার ছোট্ট কুঞ্জবনে। যে সে সাপ নয়, একেবারে বিষধর সাপ। ফনা তুলে সে কাটলো কেবল উপমাকেই। ভাগ্যিস সঠিক সময় দেখেছিল পরিবারের কেউ একজন, তাই তো মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সম্ভবপর হয়েছিল সেবার। উপমার নানা বাড়িতে নাকি কিসের অভিশাপ আছে। মেয়ের সন্তান টেকে না। কম বয়সে তার মা মরে গিয়েছিল। মায়ের পর সে একমাত্র মেয়ে। তার উপরেও প্রেতাত্মার মতো মৃত্যু ছায়া সতর্ক বানিয়েছিল বোধ হয়। এরপর কেউ আর ঝুঁকি নিতে চাইল না। এক মুহূর্ত রাখা হলো না কুঞ্জলতা বাড়ির গেটে। লোক ডেকে সমলে উপরে আস্থা করে ফেলে আসা হলো। সাপের কামড় খেয়ে বুঝ জাগ্রত উপমার মধ্যে হয়েছিল। শখের দুনিয়ায় বড় তালা ঝুলিয়ে দিল তখনই। সত্যি বলতে এরপর আর নতুন কোনো শখ জাগেনি উপমার মধ্যে। শখ না জাগার আরেকটি কারণ অবশ্য আছে উপমার কাছে। তা হলো বড় মামির অপ্রত্যাশিত বিদায়। ওর ভালো মন্দ সব শখে যে মানুষটা অঘোষিত সায় ছিল, সে চলে যাওয়ার পর নতুন শখ উৎপন্ন হবে কি করে। বাড়ি ফিরেছে বেশ কিছুক্ষণ হয়। হেঁটে এসেছে আজ। ক্লান্ত লাগছিল বলে কাপড় চোপড় না পাল্টে শুয়ে পড়েছে উপমা। ঘুমে দু চোখ জড়িয়ে আসছে এই মুহূর্তে। কোলবালিশ আঁকড়ে ধরে চোখ বুঝেছে উপমা। তন্দ্রাচ্ছন্ন তার দু চোখের পাতায় ধূসর একটা অবয়ব ভেসে উঠেছে বারবার। অবয়বটাকে ও চিনে। এই অবয়বটার নাম রৌনক নামক লোকটার। আজ তার হাতে আঁচড় কেটেছে উপমা। ডালিয়া বলল ও নাকি খুব ডেঞ্জারাস, প্রতিশোধ পরায়ণ। আঘাত করেছে বলে প্রতিশোধ নেবে উপমার থেকে। কি প্রতিশোধ নেবে? উপমাকে ও চিনে। তার আগে কুপকাত করে ফেলবে না উপমা ওকে? আধ ঘুমো আধ জাগরণে এক চিলতে হাসি ফুটে উঠল উপমার ঠোঁটের কোণে। রৌনক নামক লোকটা গভীরভাবে ওর চেতনায় মিশে যেতে চাইছে হুট করে। ভালো লাগছে ওর, ভীষণ ভালো লাগছে। তোরে আমাদের ব্যবসায় ঢুকাবো রনক। আমার বিশ্বাস তুই আমার ব্যবসাটারে বহু দূর নিয়ে যাইতে পারবি। হাসি মুখে রনককে উদ্দেশ্য করে বলে আনিস শেখ। বাইরে থেকে চোখ সরিয়ে আনিসের দিকে ঘুরে তাকালো রনকও। বিরক্তি জায়গায় ভিতরে ভিতরে। বাইরে অবশ্য সে স্বাভাবিক। বিরক্তি, রাগ এসব চুনোপুটিদের সামনে তড়িৎ দেখানো যায়। আনিস হলো রাঘব বুয়াল, গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই মুহূর্তে রনকের ভবিষ্যৎ পুরোটা আনিসের উপরে নির্ভরশীল। আনিসেই তার আর নিজাম চৌধুরীর মধ্যস্থকারী। তাই তার সাথে উল্টাপাল্টা কিছু নয়। চেয়ারে হেলান দিয়ে রনক উত্তর দেয়, ওইসব আলাপ এখন কেন আনিস ভাই? ইলেকশনটা যাক, তারপর না হয় ওইসব বিষয়ে আলোচনা হবে।
আলোচনা তো হবে, আলোচনা অনেক কিছু আছে, শর্টকাটে তো শেষ করা সম্ভব না। তুইও জানোস, আমিও জানি। ভাষায় রাখলাম কথাটা, মনে রাখবি খালি। আনিসদের ব্যবসাটা সম্পর্কে অজানা নয় রনক। অস্ত্র চোরাচালান ও মাদক কারবারির ব্যবসা তার সমস্যা নেই। এসবে যুক্ত হলে বরং নিজাম সাহেবের আরো কাছাকাছি যাওয়া সম্ভব, বিশ্বস্ত হয়ে ওঠা সম্ভব। কিন্তু যতদূর জানে এই শহরে এতদিন যাবৎ এসবের দেখাশোনা করে আসছে অতনু, এবং অতনুর আন্ডারে কাজ করতে রৌনকের যত আপত্তির বিষয়টা আপাতত চেপে যায় রৌনক। কতক নিশ্চুপ থেকে শুধুই, নিজাম সাহেব কই? উনি তো চলে গেছেন। চলি গেছে মানে? আমাকে দেখা করতে কয়া উনি চলি গেল? অবাকই হয় রৌনক। আনিস বোঝানোর চেষ্টা করে ওকে। আরে উনি সরাসরি দেখা করতে চাইছিলেন তোর সাথে, কিন্তু হুট করে ঢাকা থেকে আসলো টেলিফোন, মরিপরি করে ছুট লাগালো বেচারাক। তবে যা বোঝানোর আমাকে বুঝাই দিয়ে গেছেন উনি। আলাপ আলোচনা আপাতত আমার সাথেই হবে তোর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এবার আপনাদের পরিকল্পনাগুলা বলেন তো শুনি। আজকে থেকেই তো কাজে পড়ি যাওয়া লাগবে। হ্যাঁ, মিজানকে ডাক, একসাথে বুঝাই দেই। অতঃপর মিজান এলে সামনে দিনগুলোর সমস্ত সভা মিছিল মিটিংয়ের একটা খসড়া পরিকল্পনা করে ফেলে ওরা তিনজন বসে। সবগুলিতে পরিচিত মুখ হিসেবে থাকবে অতনুই। রৌনকের কাজ সব আড়ালে মেনে নিয়েছে রৌনক। নেপথ্যে কাজ করতে করতে একদিন এই ক্ষমতা হাতে চলে আসবে তার। সে জানে, কেবল ধৈর্য ধরে আছে দিনটার অপেক্ষায়। পরিকল্পনা শেষে আনিস হাসতে হাসতেই বলে, তুই ছাড়া ইদানিং অচল হয়ে পড়তেছি রনক। তুই হইলি আমাদের শহরের সবচেয়ে পাওয়ারফুল মানুষ। তুই পাশে আছিস ভাবলেই মনে হয় সব ঠিক আছে। আনিসের বিপরীতে রনকও কৌতুকের স্বরে বলে ওঠে, এখন পর্যন্ত ক্ষমতা দিয়ে রাখছেন অতনুরে, আর বলেন আমি এই শহরের পাওয়ারফুল মানুষ। নরম হয় আনিস। আরে বোকা, বুঝোস না, ওই বহুদিন থেকে আছে দলে। শুরুতে তো ওইও কামলাই কাটছে, খেটে স্থান শক্ত করছে নিজের। এত সহজে ওকে সরানো সম্ভব? তবে নিরাশ হবি না, জানবি আনিস ভাই সবসময় তোর সাথে ছায়ার মতো আছে। আর আমি আছি মানে একদিন না একদিন ক্ষমতা ট্রান্সফার হবে তোর কাছে, সে দিনটাও বেশি দূরে না। এই কথা তো বহুদিন থেকেই বলতেছেন ভাই, গতবারও বললেন। আমি গতবারে তোকে একটা গতি করে দিতাম রনক, তুইও জানোস। কিন্তু গতবার গুঞ্জন উঠলো তুই বিরোধী দলের। নিজাম সাহেব তো এজন্যই শতভাগ বিশ্বাসটা করতে পারতেছে না তোকে। তার ওপর তুই বদির ভাই, বুঝেছস তো? রনক এবার একটু কঠিন হয়, দৃঢ় চিত্তে বলে, আমি কোনো দলেরই না আনিস ভাই, ভাইয়ার সাথে আমাকে মিলাইলে তো হবে না। আরে পাগল, সেইটা তো আমিও জানি। বদিয়া তোর মধ্যে বিশাল ফারাক। আর তুই আমাদের এইখানে ঢুকতে চাস, কিন্তু নিজাম সাহেব তো বুঝতেছেন না। অতনু যে ঠুলি পড়ায় রাখছে ওনার চোখে। রনকের কথায় ক্রোধের ছাপ। আনিস শেখের মনে হয় নিজের রনকের সামনে আরেকটু মেলে দেওয়া উচিত। এগিয়ে এসে রনকের কাঁধে হাত রেখে সে তরল গলায় বলল, ঠুলি ফুলি বুঝি না, শোন রনক, আর যাই হোক আমি পাশে আছি তোর। ভরসা রাখ, নিজেও চেষ্টা কর। তোর স্থানটা কি একলা হাতে ছিনাইনে আনতে পারবো আমি? তোকেও সাহায্য করা লাগবে আমাকে নিজেকে। আমি পাশে থেকে চেষ্টা করতে পারবো, তোকে পথ দেখাই দিতে পারবো, বলে দিতে পারবো কোনটা তোর স্থান। কিন্তু স্থানটাকে নিজের করার জন্য চেষ্টা করা লাগবে তোকে। এইবারের কাজ দিয়া নিজাম সাহেবের বিশ্বাস অর্জন কর, তাহলে সহজ হবে সব কিছু, বুঝলি? প্রলম্বিত শ্বাস টেনে মাথা নেড়ে সম্মতি দিল রনক। ওদের কথা চুপচাপ শুনছিল মিজান। এতক্ষণ পর ও হঠাৎ বলে উঠল, সবাই ঠিক আছে আনিস ভাই, কিন্তু একটা বিষয় খুঁতখুত করতেছে মনে। অভয় দিলে বলি। বল রে বেটা। অভয় দিলাম। মিজানের দিকে ঘুরে তাকায় আনিস এবং রনক। আপনি কি মনে হয় নিজাম সাহেব এবার মানে বুঝতেছেন তো কি বলতে চাইছি? কাচুমাচু মুখ করে বলে মিজান। বিপরীতে ভ্রুকুচকে কতপর হা হা করে হেসে উঠে আনিস শেখ। রনকের পাশ থেকে উঠে রাজকীয় কায়দায় বানানো তার আরাম কেদারায় বসতে বসতে বেশ দম্ভের সাথেই বলে, শোন, এই দাসত্ব ক্ষমতা হইল এককেন্দ্রিক। রাজত্ব যখন যার নামে তখন সে একমাত্র রাজা, আর বাকি সব গোলাম। কোনো কালেই গোলামদের হাতে অত ক্ষমতা দেওয়া হয় না। তারা রাজার বিরুদ্ধে একটু শব্দ করবে। নিজাম সাহেবকে এই অঞ্চলের এক প্রকার রাজা ভাবতে পারিস। তারে বাইর কইরা অত সোজা না। ভেতরে ঘটনা অনেক আছে, বুঝলি? সব তো বলা যায় না। খালি মনে রাখবি, যতদিন পার্টি আছে ততদিন নিজাম সাহেবও আছে। বুঝলাম। মাথা নেড়ে বলল মিজান। গুড। তবে মিজান, তোর ওপর কিন্তু আমি বহুত খুশি।
রফিক আমার ভাইয়ের মতো আসিল। ওরে খুনিরে তুই নিজ হাতে শাস্তি দিয়েছস, আমার দিল খুশ হয়ে গেছে। খবর শুনিয়াস আমি সিদ্ধান্ত নিছি তোকে ইনাম দেব। এর বিপরীতে তুই যা চাইবি তাই পাবি, আমি ওয়াদা করতেছি। আচম্বির নিজের প্রশংসা শুনে লাজুক ভঙ্গিতে হাসলো মিজান। বলল, ধন্যবাদ ভাই, আমার এই মুহূর্তে চাওয়া পাওয়ার কিছু নাই, খালি আপনাদের পাশে থাকতে দিয়েন তাহলে হবে। তা তো অবশ্যই, কিন্তু অত বড় কাজের একটুক ইনাম না, আরো কিছু চা। এবার যেন বিপাকে পড়ে গেল মিজান। কি চাইবে ও? সবই তো আছে, চাওয়ার তো তেমন কিছু নেই। বোকার মতো তাই রৌনকের দিকে তাকালো। সহাস্যে রৌনকর পিঠ চাপড়ে বলল, মোক্ষম সুযোগ বন্ধু, কি চাবায়া চায়ে ফেলো। মাথা চুলকালো মিজান। বহু চিন্তা ভাবনার পর বলল, এখন কিছু চাওয়ার নাই আনিস ভাই, চাওয়া পাওয়া সব তুলে রাখলাম, অন্য কোনো সময় খুব দরকার পড়লে স্মরণ করবো আপনাকে। ঠিক আছে, আমি আনিস শেখ, তোকে ওয়াদা করলাম তোর সব প্রয়োজনে আমার এই পাশে পাবি তুই। কি রনক, ঠিক করলাম তো? পুনরায় হা হা করে হেসে উঠল আনিস শেখ। রনকও স্মিত হাসিয়ে সহমত জানালো। ওদিকে খুশি হয়ে মিজান আনিসের পায়ে হাত দিয়ে সালাম করে দোয়া নিল আনিসের থেকে। এরপর আরো কিছুক্ষণ কথাবার্তার পর বিদায় নিয়ে বেরিয়ে এলো ওরা দুই বন্ধু। তখন বোধহয় রাতের 8টা বেজে গেছে। এত জলদি বাড়ির পথ ওরা ধরে না, যাবে ক্লাব ঘরে, কিন্তু তার পূর্বে মাথা ঠান্ডা করা চাই। হালকা পাতলা চা সিগারেট খেলে মন্দ হয় না। সার্কিট হাউস থেকে বেরিয়ে অল্প কিছুটা গেলেই রাস্তার দুধারে চায়ের দোকানে ভরা। হুন্ডায় টান দিয়ে কাছাকাছি যেটা ছিল ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিল রনক। ও জানে আনিস শেখ নামক মানুষটা ওর সাথে শতভাগ বিশ্বস্ত না, অন্ততপক্ষে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে তো নাই। তবে একটা কথা সত্য, দলে থাকতে থাকতে এত বছরে নিজের একটা শক্ত স্থান তৈরি করে নিয়েছে অতনু। ওকে সরানো সহজ কর্ম নয়। অতনু ভীষণ চালাক একটা মানুষ। আনিসের হাতে তো নয় ওকে সরানো। কাঙ্ক্ষিত স্থানটা পেতে হলে খুদ রনককে চেষ্টা করতে হবে। হয় অতনুকে এক ধাপ উপরে উঠিয়ে আরো বড় স্থানে পাঠাতে হবে, নয়তো পূর্ব পথ অনুসরণ করে নিজের স্থান বানাতে স্থান দখল করে রাখা মানুষটাকে অপসারণ করতে হবে। রনক অবশ্য দ্বিতীয় পন্থাতেই বেশি আগ্রহী। দোস্ত দেখ, অতনুর গাড়ি যাই। মিজানের কথা শুনে ভ্রু জোড়ায় কুঞ্চল লাগে রনকের। চা রেখে ছাউনির বাইরে বেরিয়ে আসে সে। কোমরে হাত রেখে চোখ শুরু করে দেখে ঠিক মুড়ে ঘুরে সার্কিট হাউসের দিকে এগোচ্ছে অতনুর জিপটা। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে অতনুর পাশে সহাস্যে বসে আছে নিজাম চৌধুরী। আনিস না বলল নিজাম সাহেব চলে গেছে ঢাকায়, তার মানে তাকে মিথ্যে বলা হয়েছে। মিজান পাশ থেকে গালি দিয়ে উঠে অতনুর নাম ধরে। রনক অবশ্য কিছু বলে না, বরাবরের মতো ধৈর্য ধারণ করে চুপচাপ আছে সে। সার্কিট হাউসের সামনে গিয়ে এক মুহূর্তে দাঁড়ায় অতনুর জিপটা। রনকের মনে হলো অতনু তার দিকে বক্র হাসি ফিরিয়ে দিয়েছে। তড়িৎ শক্ত হয়ে যায় রনকের চোয়ালদয়। হৃদয়ে উত্থিত হয় প্রতিশোধের অনল, দাও দাও করে জ্বলে ওঠে। সময় সুযোগ দুটোই তো অঢেল পড়ে আছে সামনে। আগুন যত বাড়তে চায় বাড়ুক, এই আগুনে একদিন দাহ করবে ও অতনুকে, পুরো নিশ্চিহ্ন করে দেবে, এ ওর প্রতিজ্ঞা। অতনুর সাথে শত্রুতা মূলত রৌনকের ভাই বদিউজ্জামানের সময় থেকে। একসময়ই বদি আর অতনু একই দলের হয়ে কাজ করত। বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দুজনের মধ্যে। বদি ছিল ওখানকার লিডার, চিন্তায় কাজের সকলের থেকে অনেক উপর ছিল সে। ছিল তার অনেক যোগ্যতাও। এই ক্ষেত্রটাতে অনেক নামও করতে পারতো তারা, কিন্তু একটা ট্র্যাজেডি আর সবকিছু উলটপালট। বড় বড় আসনে দণ্ডায়মান মানুষগুলোর অভ্যন্তরীণ লড়াই, কুটচাল আর ষড়যন্ত্রের কালো থাবা। অকারণে দাঙ্গা বেঁধে রাতারাতি ক্ষমতার হাত বদল হলো। ওইসবের প্রভাবে ছোট ছোট শহরগুলোতে বদিউজ্জামানের মতো মানুষরা হয়ে পড়লো মূল্যহীন। এত অস্থিরতা ছড়িয়ে গেল গোটা দেশে, প্রভাবিত করতে লাগলো বদিদের। কোত্থেকে কি করবে বুঝে উঠতে পারলো না ওরা। তারই মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে কিছু মিথ্যা মামলায় ফেসে গেল বদি, অতনু সহ সবাই। এত তাড়াতাড়ি ঘটে গেল সবকিছু, পালানোর সময় অবধি পেল না ওরা। এরপর আর কি, জেলে। সেই সময় তাদের সাহায্য করার কেউ ছিল না। কয়েকদিন পরে রইল ওইভাবেই। কান কথায় শুনলো কোর্টে চালান করে দেওয়া হবে ওদের। ভাবনার কোনো কুলই খুঁজে পাচ্ছিল না বদি। কি করবে? কোর্টে চালান করার দিন দুয়েক আগে এক সকালে হঠাৎ এক ক্ষমতাধর ব্যক্তির আগমন ঘটল জেলে। সে আর কেউ নয়, নিজাম চৌধুরী। এসে সে বদি এবং অতনুর সামনে প্রস্তাব রাখলো, যদি তারা এই মুহূর্ত থেকে দল পাল্টে নিজাম চৌধুরী দলে চলে আসে, তাহলে ওদের দুজনের সকল দায়িত্ব নিজাম স্বেচ্ছায় নিজ কাঁধে তুলে নেবে।
এমন কুপ্রস্তাব শুনে বদি ফুঁসে উঠলেও অতনু এক কথাতেই রাজি হয়ে গিয়েছিল। সম্ভাবনাময় ভবিষ্যৎ ছেড়ে সে এই কাল কোঠরিতে পচে মরতে মোটেও রাজি ছিল না। হোক না নৈতিকতার অবক্ষয়। এই পথে সৎ থেকে কে কতটা অর্জন করতে পেরেছে। নিজামের সেদিনের ডাকে সাড়া না দেয়ায় বদিকে আরো মাস 6 জেল খাটতে হয়েছিল। পরে অনেক লোক ধরাধরি করে বের করা হলো তাকে। এদিকে অতনুর জীবন পুরোটাই পাল্টে গেছে। নিজামের ডাকে সাড়া দিয়ে বহুদিনের লালিত স্বপ্ন পূরণ করতে পেরেছে সে। হয়ে উঠেছে শহরের অন্যতম অপরিচিত মুখ। বদি তখনও দীর্ঘশ্বাস চেপে পড়ে আছে ফেলে যাওয়া সবকিছুকে আবারও নতুন করে সাজাতে। পুরনো প্রায় সব মানুষই ছেড়ে দিয়েছিল দল। ওদের কোনো হদিসই খুঁজে পাওয়া যাচ্ছিল না। যে দু একজন ছিল তারা সহ নতুন কিছু মুখ নিয়ে শুরু হলো কাজ। নতুন ছেলেগুলো আবার প্রথম থেকেই মারমুখী ছিল। নিয়ন্ত্রণ করতে অনেক কষ্ট হয়ে যেত বদির। তেমনি একদিন মিছিলে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে গেল ছেলেগুলো। অপরপক্ষের সাথে লেগে গেল ভয়াবহ ঝামেলা। তখন চলছে জ্বালাও পোড়াও রাজনীতি। কথায় কথায় অস্ত্রশস্ত্রের ঝনঝন শব্দ। সেদিনও আর ব্যতিক্রম হয়নি। বিশৃঙ্খলার কথা ফলাও করে ছড়িয়ে গেল। মাঠে নেমে এলো অতনু খুদ। বহু মাস পর দুই বন্ধুর সামনাসামনি, কিন্তু ঘটনা ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন। ওই সময়টাতে কারোর চোখে বিন্দুমাত্র মায়া দয়া অবশিষ্ট ছিল না। লড়েছিল দুজন প্রতিপক্ষ হয়ে। বদির চলছিল দুঃসময়, অন্যদিকে অতনুর দল ছিল ভারী। ফলাফল পরাজয়ের খাতায় বদিরই নাম উঠে গেল, যে নামখানা লেখা হলো উষ্ণ লাল কালিতে। লড়াইটাতে অতনুর নির্দয় আঘাতে হারাতে হয়েছিল বদিকে তার ডান হাত, বরণ করতে হয়েছিল আজীবনের পঙ্গুত্ব। এবং সেদিনের ঘটনাটা সম্পূর্ণটাই ঘটেছিল রৌনকের চোখের সামনে, যা মানুষ পর থেকে মুছে ফেলা অসম্ভব প্রায় রৌনকের জন্য। প্রতি মুহূর্ত কাজের ফাঁকে কিংবা নিরালা নিভৃতে বসে থাকলেও ওই দুঃসহ স্মৃতিটা চোখের পর্দায় ভেসে উঠতে দেখে রৌনক। শুনতে পায় তার বড় ভাই পরম প্রিয় বন্ধুসম লোকটার আত্মচিৎকার। দেখতে পায় ধারালো অস্ত্রের আঘাতে সেকেন্ডের মাথায় কাঁধ থেকে আলাদা হয়ে যাওয়া ভাইয়ের ডান হাতটাকে। হাত হারিয়ে কাটা মুরগির মতো ছটফট করতে থাকা বদিকে। প্রত্যেক সেকেন্ড ওই দৃশ্যটা তাড়া করে ফেলে রৌনককে। প্রত্যেক সেকেন্ড শরীরে রক্ত ফুটতে শুরু করে। ভাইয়ের রক্তে হাত রাঙানো অতনুকে পিষে মেরে ফেলতে ইচ্ছে করে ওর। পৃথিবীতে এতখানি ঘৃণা কেউ কাউকে করে না যতখানি রৌনক করে অতনুকে। কে জানে এই ঘৃণা একদিন কোন প্রলয় নামিয়ে আনবে ধরণীতে। এত কিছুর পর একটা কথা না বললেই নয়, বদির সাথে রৌনকের সত্যিকার অর্থে কাজের কোনো মিল নেই। বদির মতো সৎ সেও নয়। একসময় অতনুর উপর প্রতিশোধ স্পৃহা থেকে দলে যুক্ত হলেও রাজনীতির প্রতি প্রীতি আছে তার। কাজ করতে করতে দলের প্রতি ভালো লাগাও সৃষ্টি হয়েছে। সে মনে করে এখানে লেগে থাকতে পারলে ভবিষ্যৎ উজ্জ্বল। পাশাপাশি অতনুর সাথে বোঝাপড়াটাও সহজ। এখানে সবচেয়ে মজার বিষয় হলো অতনু আর রৌনকের কাজ একই দলের সাথে, কিন্তু অতীতের জের ধরে দুটি একে অপরকে অপোজিশন বলে সম্বোধন করে। না অতনুকে রৌনক মানতে পারে আর না রৌনককে অতনু মানে। এজন্য দুজনের সাঙ্গপাঙ্গও আলাদা করে দিয়েছে আনিস। বিষয়টা একরকম একই ডাঙ্গায় বসে দুই কুমিরের লড়াই। দেখবার বিষয় লড়াইয়ে জয়ের হাসি কে হাসে আর পরাজয় কার ঝুলিতে পড়ে। পুরনো কথা মনে পড়লেই মাথায় যন্ত্রণা শুরু হয় রৌনকের, যেমন এখন হচ্ছে। শুইতে না পেরে দাঁতে দাঁত চেপে নিজের মাথার পেছনটা চেপে ধরল রৌনক। প্রেশার বেড়ে গেছে ওর। চোখ দুখানা হয়ে উঠেছে রাঙা জবার মতো রক্তিম। মিজানকে ডেকে 4 বিল মিটিয়ে গাড়িতে উঠতে বলে রৌনক। এই প্রেশার কমানোর টুটকা ক্লাব ঘরে আছে। সিল করা স্বচ্ছ বোতলের ঘোলাটে তরলগুলি শান্তিমতো গলায় ঢালতে পারলেই কষ্ট যন্ত্রণা সব হাওয়ায় মিলিয়ে যাবে। এভাবেই তো সবসময় নিজের যন্ত্রণাগুলোর উপশম করে এসেছে রৌনক। গতকাল ডালিয়াদের বাড়িতে বেড়াতে এসেছে উপমা। ডালিয়া বলেছিল কলেজের কাছেই ওদের বাড়ি। আসলে কলেজ সীমানাতেই, সায়েন্স বিল্ডিং এর বাইরের রাস্তা দিয়ে কিছু দূর হাঁটলে স্টাফদের কোয়ার্টার। ওখানেই থাকে ডালিয়ারা। ডালিয়ার বাবা মা দুজনেই মূলত এই কলেজে চাকরি করেন, যার দরুন কোয়ার্টার পাওয়া। এখানে অবশ্য ওরা একা নয়, আরো দুটো পরিবার থাকে। নতুন বানানো বিল্ডিং, ছোট্ট ছিমছাম গোছানো বাড়ি দেখেই মন ভালো হয়ে গেছে উপমার। এই বাড়িটারও চারিদিক উঁচু দেয়াল দিয়ে ঘেরা। উপমার ধারণা দেয়ালে ঘেরার বিষয়টা এখন ফ্যাশনের মতো হয়ে গেছে, বাড়ি নির্মাণের ফ্যাশন। দেয়ালের ওপাশে ছোট্ট একটা রাস্তা এবং কিছু অবাধি জমি রয়েছে। কিছুটা হাঁটলে স্বল্প পরিসরে নেট দিয়ে ঘেরা সূর্যমুখীর বাগানও দেখা যায় একটা। প্রতিবেশীর কারোর একজনের জমি হবে। আসার পথে দূর থেকে এক ঝলক সূর্যমুখীর গাছগুলো দেখেছে উপমা। আকাশপথে ঊর্ধ্বমুখী মাঝারি আকারে সবুজ সবুজ গাছ,
ফুল এখনো ফুটেনি, ফুটবে শীতে। সমভূমি এলাকার শীত ও বসন্তকালে সূর্যমুখী ফুটে। ডালিয়া বলেছে ফুল ফুটতে শুরু করলে ওকে জানাবে। জন্মদিনে ছোট চাচা এবার ক্যামেরা গিফট করবেন উপমাকে। চাচার কাছে ছবি তোলাটাও শিখে নেবে উপমা। তারপর ক্যামেরা গলায় ঝুলিয়ে এসে পড়বে বন্ধুর বাড়ির সূর্যমুখীর ছবি তুলতে। কি দারুণ হবে বিষয়টা। ভাবতে প্রবল উত্তেজনা কাজ করে উপমার মধ্যে। উত্তেজনা অবশ্য এখনো কম নয়। লেখাপড়ার বয়সে প্রথম বাড়ি ছেড়ে বন্ধুর বাড়ি বেড়াতে আসা। এমন নয় সে ঘর কোনো, টুকটাক ঘুরে ফিরে বেড়ানো হয় তার, কখনো একা কখনো পরিবার সমেত। আত্মীয় স্বজনের বাড়িতেও রাত্রি যাপন হয়েছে বেশ কয়েকবার। তবে ওখানে এতখানি মজা নেই যতখানি বন্ধুর বাড়িতে আছে। এতদিন কোনো বন্ধু হয়নি বলে উপলব্ধি করেনি উপমা, এখন করছে। এ উপলব্ধি করছে সমবয়সীদের সাথে ঘুরতে ফিরতে, হাসি তামাশা করতে তার খুব ভালো লাগে। এই যে একটা বন্ধু মহল বানিয়ে নেয়ার পর নিজের সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করতে পারছে, এগুলোকে ভীষণ ভীষণ আনন্দ দিচ্ছে। বেশ চটপটে হয়েছে উপমা। তার সাথে যোগ দিয়েছে ইস্টেপাকা ডালিয়া। কোথায় কোথায় ঘুরবে, কিভাবে সাজুগুজু করবে, কবে চড়ে ভাতি করবে, এসব পরিকল্পনা করে দিন কেটে যাচ্ছে ওদের। মিতালি আর লাইলা থাকলে আনন্দ আরো বেশি হতো, কিন্তু মিতালির তো বাবা নেই। মাকে একা রেখে বেরোনোর সাহস পায় না মেয়েটা। আর লাইলার বাড়িতে বাধা নিষেধের অভাব নেই। কলেজ আর বাড়ি ছাড়া অন্য কোথাও যাওয়ার অনুমতি নেই তার। বেশি জেদ করলে পড়ালেখা বন্ধ করে সোজা বরের বাড়ি পাঠিয়ে দেবে, এমন শর্ত জারি করে রাখা হয়েছে বহু আগে। চাইলেও বাচ্চাটির পক্ষে অনেক কিছু সম্ভব নয়। পড়াশোনায় করে সে কত ফাইট করে, বাধা যে উপমার নেই তা কিন্তু নয়। তার জীবনের সবচেয়ে বড় বাধা তো সেজু ভাই। সেজু ভাই একাই সবাইকে নিয়ন্ত্রণ করতে যথেষ্ট। মানুষের বাড়ি রাত্রি যেমন একা একা ঘুরে ফিরে বেড়ানো, এসব একদমই পছন্দ করে না সেজু ভাই। ভাগ্যিস ইদানিং ইলেকশনের কাজে ব্যস্ত হয়ে পড়েছে, রাতের পর রাত বাড়ি ফিরছে না। ও থাকলে অবশ্য আটকাতো, ও নেই, আটকানোরও কেউ নেই। বড় মামা অবশ্য গায় করছিলেন একবার, কিন্তু সেজু ভাবে এমন ভাবে তাকে মানিয়েছে আর নিষেধ করলো না মামা। এছাড়া ডালিয়ার বাবা মাকে খুব ভালোভাবে চেনে মামা। তাদের বাড়িতে যে যত্নের ত্রুটি হবে না খুব জানতো উনি। আর রইল মেজো মামি, বড় মামা যেখানে অনুমতি দিয়েছে ওখানে ওনার কী বা বলার থাকে। আড়ালে অবশ্য বকাঝকা করেছে উপমাকে। মন খারাপ হয়েছিল উপমার, আবার ভুলেও গেছে। এই মুহূর্তে উপমার নিজেকে চড়ুই পাখি মনে হচ্ছে। পরাধীনতার শিকল ভেঙে মুক্তির আনন্দ গায়ে মেখে ফুরুত ফুরুত করে উড়ে বেড়ানো চড়ুই পাখি। চার দেয়ালের বাইরের জগৎটা এত স্নিগ্ধ, এত সুন্দর, অবলোকন করতে করতে হাজারবার পুলকিত হয় উপমা। বিকেলের দিকে দুটিতে সাজগোজ করে বড়দের মতো ভ্যানিটি ব্যাগ হাতে ঘুরে ফিরে বেরিয়েছে। দূরে যাওয়ার অনুমতি নেই বিধায় নিজেদের ক্যাম্পাসেই ঘুরেছে। মাঠে বসে বুট বাদাম খেয়েছে, এক ফাঁকে মার্কেটও ঘুরে এসেছে। তারপর সন্ধে হলে জয় বাংলা হোটেলে বসে সন্ধ্যাভোজের জন্য ঢুকে গেছে। হোটেল ভর্তি বিভিন্ন বয়সী পুরুষদের মধ্যে ওরা দুটি মেয়ে। উপমাদের শহর ছোট্ট শহর। এখানে সন্ধ্যাবেলা মেয়েদের বাইরে বেরোতে দেখা যায় না তেমন, অথবা বলা যায় নিয়ম নেই। এতটা আধুনিকতা আসেনি এখানে, তাই এতগুলো পুরুষ মানুষের মধ্যে কম বয়সী দুটো মেয়েকে সাবলীল ভাবে বসে খাওয়া দাওয়া করতে দেখা অনেকের কপালে ভাঁজ ফেলেছিল বইকি। তবে কেউ কিছু বলার সাহস পায়নি। না পাওয়ার কারণ ওদের সাথে উপস্থিত ছিল স্বয়ং ডালিয়ার বাবা, এবং দ্বিতীয়ত রৌনক নামের লোকটা ওই মুহূর্তে বসা ছিল হোটেলে। উপমা লক্ষ্য করেছে লোকটার উপস্থিতি কোথাও থাকলে পরিবেশটা কেমন নিস্তব্ধ থাকে। মানুষ কথা বললে রয়েছে বলে, আর কারণে কেউ বিশৃঙ্খলা করতে চায় না। সকলের চোখ জুড়ে ছেয়ে থাকে অন্যরকম আতঙ্ক। অদ্ভুত এই বিষয়গুলো দেখেছিল ও সেজু ভাইয়ের ক্ষেত্রে। সেজু ভাই ছাড়াও অন্য কারোর উপস্থিতি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে পারে অজানা ছিল উপমার। অবশ্য রৌনককে প্রথম দেখায় পাতি গুন্ডা মাস্তান মনে হয়েছিল ঠিক, এখন তো মনে হচ্ছে ওর পাওয়ারও নেহাত কম নয়। এই বিষয়গুলোই দিনকে দিন ওর মধ্যে আগ্রহের জন্ম দিচ্ছে রৌনকের প্রতি। বুঝে উঠতে পারছে না কার কাছে গেলে সমস্ত প্রশ্নের জবাব পাবে, কে মেটাতে পারবে ওর আগ্রহ। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে ডালিয়ার বাবা রিক্সা ঠিক করে দিল দুজনকে। উনি আসর নামাজ পড়ে ফিরবেন। রিক্সায় উঠতে উঠতে এক ঝলক রৌনকের পানে তাকালো উপমা, এবং আশ্চর্যজনকভাবে রৌনকও একই সময়ে তার দিকে চোখ তুলে তাকালো। হয়ে গেল দুজনের দৃষ্টি বিনিময়। যদিও তার স্বল্প সময়ের জন্য, অতটুকুতে স্বাভাবিক অভিব্যক্তি দেখলো উপমা রৌনকের মধ্যে। না বাড়তি কোনো মুগ্ধতা, না কোনো প্রগল্ভতা। ও কি আশা করেছিল এমন কিছু? নিজেও তো বোধহয় স্বাভাবিকই ছিল, নাকি ছিল না? কেমন একটা অস্বস্তি ভাবের খোঁজায় বিড়বিড় করে ডালিয়াকে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে ডালিয়া? ভালো লাগছে? সাজটা কি মানিয়েছে?
ওর প্রশ্নে অবাক হয়ে তাকালো ডালিয়া। সবিস্ময়ে বলল, মানে? না না, কিছু না। চোখেতে ঘুর কেটে গেল উপমার। ফ্লুকোজকে কতক ওর দিকে তাকিয়ে থেকে ডালিয়া অন্য প্রসঙ্গ টেনে বলল, আগামীকাল একটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাব তোকে। বহুদিন থেকে যেতে চাই, কিন্তু একা একা সাহস হয় না। কোথায়? জিজ্ঞাসু দৃষ্টিতে ডালিয়ার পানে তাকালো উপমা। ডালিয়া ওর বাহু টেনে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রুনু ভাইয়ের আড্ডাখানায়। রুনুকে? বোকার মতো প্রশ্ন করে বসলো উপমা। এই আসতে, রুনু হলো রৌনক ভাই, ওই যে হোটেলে বসেছিল, চিনিস না? বাহুতে মৃদু থাপ্পড় দেয় ডালিয়া। সংশয়পূর্ণ গলায় উপমা বলে, ওখানে কেন? আরে এমনি আগ্রহ, শুনেছি জায়গাটা সুন্দর। গলির একদম শেষ মাথায় খোলামেলা গাছপালায় ঘেরা, তার মধ্যে ঘরটা। না বাবা, কেউ যদি জেনে যায়? আরে জানবে কিভাবে? আমরা এমন সময় যাব যখন কেউ থাকবে না। এতটা রিস্ক নেওয়া ঠিক হবে না। আরে ভিতু, কিচ্ছু হবে না, আমি আছি তো। বাহুতে হালকা চাপ দিয়ে আশ্বস্ত করার চেষ্টা করে ডালিয়া। ভয় ডর উপমার মধ্যে নেই। সে শুধু ভাবছে ধরা পড়ে গেলে কি মনে করবে লোকটা। যদি বুঝে যায় উপমা ওকে নিয়ে আগ্রহ আছে, তাহলে বিষয়টা খুব অস্বস্তিকর হবে। গত কয়েকদিন যাবৎ বাইরে বাইরে রাত কাটাচ্ছে রৌনক, যা ওর স্বভাব। নাওয়া খাওয়া তো কোনো ঠিক ঠিকানা নেই। কখনো হোটেলে খেয়েছে, কখনো মিজানের বাড়ি, কখনো বা জুনিয়র কোনো ছেলেপেলের মেসে। তবে আজ সে বাড়ি ফিরবে, বাবার হুকুম। লোক মারফত চিঠি পাঠিয়েছেন বাবা, সেখানে করা শব্দে হুকুম জারি করা হয়েছে বাড়ি ফেরার। অবশ্য বাবার হুকুম না থাকলেও আজ তাকে বাড়ি ফিরতেই হতো। প্রতারণার কাজের জন্য আনিস শেখ ব্যাগ ভরা টাকা দিয়েছে তাদের হাতে। এই টাকার সামনে রাখার দায়িত্ব ওর। ছেলেপেলে সব জেকে ধরে বলেছে ওরা কেউ এত বড় দায়িত্ব নিতে পারবে না, দায়িত্ব সব রৌনকের। নির্বাচন উপলক্ষে সভা করা হবে তাদের কলেজে আগামী সপ্তাহে, তার জন্য আলাদা প্রস্তুতি। দাম ফেলার ফুরসত নেই রৌনকের। তবে আজকের দিনটা একটু ছুটি চায় তার। যতই হোক পরিবারের ডাক উপেক্ষা করা যায় না। ছেলেপেলেদের ভাগে ভাগ করে কাজ বুঝিয়ে দিয়ে মিজানকে সব দেখতে বলে বেরিয়ে পড়ল রৌনক। পথে আশিকের জন্য চিপস চকলেট নিতে ভুলল না। খুব অদ্ভুতভাবে রৌনকের হুন্ডার শব্দ দূর থেকে শুনলেও চিনতে পারে আশিক। আজও তার ব্যতিক্রম হয়নি। চাচ্চু আসছে বুঝতে পেরে সে সাধের খেলনা ছেড়ে এক ছুটে গেটের কাছে চলে এসেছে এবং করে আঙ্গুলের উল্টো দিক থেকে 10, 9, 8, 7 গুনতে শুরু করেছে। সবসময় এমনই করে। তার বিশ্বাস গুনতে যখন একে পৌঁছে থেমে যাবে তখনই তার চাচু উপস্থিত হবে তার সামনে, এবং এমনটাই হয়। আজও হলো। 2 টপকে গুনতি একে চলে আসার সাথে সাথেই রৌনকের জলপাই রঙা হুন্ডা বাড়ির গেটে থেমে গেল। তৎক্ষণাৎ উজ্জ্বল হয়ে উঠল আশিকের মুখ। গেট খুলে সে ছুট লাগালো সে রৌনকের দিকে। রৌনকও তড়িঘড়ি করে হুন্ডা থেকে নেমে সহাস্যে দুহাত বাড়িয়ে লুফে নিল আদরের ভাতিজাকে। কোলে জোরে গলা ঝরিয়ে ধরে মায়া মায়া কণ্ঠে আশিক বলে উঠল, আমার চকলেট এনে নিতেছো? আনবো না মানে অবশ্যই এনেছি। আমার আব্বার পছন্দের কথা আমি কখনো ভুলতে পারি? এই যে পকেটে হাত দাও, পেয়ে যাবা। বুক পকেটের দিকে ইশারা করলো রৌনক। তড়িৎ পকেটে হাত দিয়ে চকলেট বের করে চমৎকার হেসে আশিক থেমে বলল, থ্যাংক ইউ। ওর মুখে থ্যাংক ইউ শুনে অবাকই হলো রৌনক। গাল চেপে ধরে চুমু খেয়ে বলল, আমার আব্বা থ্যাংক ইউ বলা শিখে গেছে। কে শেখালো তাকে এত সুন্দর শব্দ? মা। লজ্জা লজ্জা ভাব করে জবাব দিল আশিক। ওকে লজ্জা পেতে দেখে হেসে উঠল রৌনক। বাচ্চাটা একদম ভাইয়ের মতো হয়েছে, ভদ্র শান্ত, চাচার ন্যাওটা। রৌনকের মনে পড়ে গেল নিজের ছোটবেলার কথা। সে আর বৌদি দুজনেই ওদের চাচার খুব প্রিয় ছিল। 2 ভাতিজাকে নিয়ে চাচার কত কত যে আহ্লাদ। সাইকেলে নিয়ে ঘুরে বেড়ানো, কাঁধে বসে বাজারে নিয়ে যাওয়া সহ আর কত কি। ওরাও ভীষণ ভালোবাসতো চাচাকে। বৌদি তো চাচা বলতে পাগল ছিল। সে চাচা যখন কলেরা হয়ে মারা গেল কি কষ্টটাই না পেয়েছিল 2 ভাই। আহারে, বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রৌনকের। অতীত ভাবনায় আর সময় নষ্ট করতে চাইল না সে। চকলেটে মনোনিবেশ করা ভাতিজাকে শক্ত করে চেপে ধরে বাড়ির ভেতরে পা রাখতে রাখতে সে জিজ্ঞেস করলো, আব্বা, ও আব্বা, ভালো আছো? আমাকে মিস করেছো আব্বা? জবাবে উপর নিচে মাথা নাড়লো ছোট্ট আশিক। এতদিন তার চাচুকে সে কতখানি মিস করেছে, চাচু বিনা কতটা খারাপ সময় কেটেছে, গলা জড়িয়ে ধরে সে গল্প শোনাতে লাগলো। বসার ঘরে পত্রিকা হাতে বসেছিলেন রৌনকের বাবা শাহজাহান ইসলাম। ঘরে ঢুকেই বাবার মুখোমুখি হয়ে গেল রৌনক।
বাবাকে খুব শ্রদ্ধা করে সে। তার সামনে ভদ্র মার্জিতভাবে থাকার চেষ্টা করে। আজ বহুদিন পর মুখোমুখি হওয়া বাপ ছেলের। ওর বান্ডুলের মতো বাইরে বাইরে ঘোরা মোটেই পছন্দ করেন না বাবা। একসময় নিষেধ করতেন, রনক শুনতো না। পরে নিষেধ বারণ বাদ দিয়ে দিলেন। বুঝলেন বারণ শোনার মতো ছেলে তার নয়। যেভাবে চলছে চলুক, মনটা শুধু শক্ত করতে হবে। বড় ছেলেকে দুর্ঘটনার মুখোমুখি হতে দেখেছেন, ছোটটার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এই তো। আশিককে কোলে নিয়ে বাবার কাছে এগিয়ে গেল রনক। বিনীত ভঙ্গিতে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, বাবা ভালো আছো? ক্ষণিক চুপ থেকে সালামের জবাব দিলেন শাহজাহান সাহেব। কুশল বিনিময়ে না গিয়ে সরাসরি প্রশ্ন করলেন, কতদিন পর ফিরলা? বাবার প্রশ্নে লজ্জা পেয়ে গেল রনক। বিব্রত ভাবে জবাব দিল, সপ্তাহখানেক হবে। আমি ভাবছিলাম বছর বয়াত, বাপের সামনে তো আসো না, দেখা সাক্ষাৎও করো না। না দেখতে না দেখতে চেহারায় ভুলে যাইতেছে আপন ছেলে। কৌতুকের সুর থাকলেও বাবার কথায় যে স্পষ্ট খোঁচা আছে বুঝতে অসুবিধা হলো না রনকের। তীব্র অস্বস্তি চোখে মুখে ফুটিয়ে দাঁড়িয়ে রইল সে। ছেলে যে বিব্রত বোধ করছে বুঝতে অসুবিধা হলো না শাহজাহান সাহেবের। পত্রিকা নামিয়ে গম্ভীর স্বরে তিনি আদেশ করলেন, যাও গোসল টোসল করে আসো, টেবিলে ভাত দিতেছে তোমার ভাবি। বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আজকে। এতক্ষণে রনক হাঁপ ছেড়ে বাঁচল। আশিককে বাবার কাছে দিয়ে ত্রস্ত পায়ে এগিয়ে গেল শোবার ঘরে। যেখানে যাক না কেন কলেজ মিস দেওয়ার অনুমতি নেই উপমার। বই খাতা কলেজ ড্রেস সব নিয়ে এসে পড়েছে সে বান্ধবীর বাড়িতে। পড়াশোনা হোক আর না হোক ক্লাস করতে হবে। মামা বলে দিয়েছেন ক্লাসের ফাঁকে ফাঁকে খোঁজ নিয়ে যাবে। সেই ভয়ে হলেও ক্লাসে এসেছে দুই বান্ধবী। ফুল পিরিয়ড অবশ্য করবে না, টিফিন ব্রেকেই পালাবে বলে ঠিক করেছে। ওদের মাথায় এখনো রনকদের ক্লাব ঘর দেখার ভূত চড়ে বসেছে। সে ভূতকে তুষ্ট না করা অবধি শান্তি আছে? লাইলা আজ কলেজে আসেনি। মিতালিকে পালানোর কথা বললে সে সাফ মানা করে দিল। সাজুর সাথে মেশার পর থেকে পড়াশোনার প্রতি তার বেশ আগ্রহ জমেছে। না, ভালোই। সাজুকে পেতে হলে তো পড়াশোনার দিক দিয়েও এগোনো উচিত। এই সিদ্ধান্তে খারাপ কিছু দেখছে না উপমা। তবে ডালিয়া ভেঙচে কেটে বলেছে, বন্ধুত্বের খাতিরে মাঝে মধ্যে ক্লাস বাঙ্ক দেয়াই যায়। একদিন ক্লাস না করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়? ভাগ্যিস মিতালি শুনতে পায়নি। শুনলে দুটোর ঝগড়া লেগে যেত। উপমা পরে ধমকেছে ডালিয়াকে। চোখ গরম করে বলেছে, কি এক অভিযানে যাওয়ার কথা, সবাইকে জানিয়ে যেতে চাস? এই কথা শুনে পরে শান্ত হয়েছে ডালিয়া। নিয়মানুযায়ী 3টে ক্লাস পর টিফিন পিরিয়ড। পূর্ব পরিকল্পনার মতো দুই বান্ধবী ব্যাগ নিয়ে সুরসুর করে পালিয়ে এসেছে। না, বাড়ি যায়নি ওরা। পালিয়ে সোজা এসেছে তাদের গন্তব্যে পৌঁছানোর গলিতে। আগে ক্লাবের দিকে যাবে না ওরা। দূর থেকে আগে দেখবে মানুষের সরগম বোঝা যায় কিনা। যদি মনে হয় মানুষ আছে সঙ্গে সঙ্গে উল্টো পথ ধরবে। সতর্কতার সাথে চারিদিকে চোখ বুলাতে বুলাতে হাঁটছে দুজন। কথাবার্তাও জোরে বলা যাচ্ছে না, তাই নিশ্চুপ আছে। গলিটা খুব সরু, দুপাশে দোকান ভরা। শাটার নামানো দোকানগুলো কোন উদ্দেশ্য বানিয়ে রাখা আন্দাজ করতে পারলো না উপমা। ওগুলোর উপরে নামও তো লেখা নেই কোনো। হাঁটতে হাঁটতে বারবার ঘুরে ফিরে দোকানগুলোকেই দেখছে উপমা। নির্জীব দৈত্য মনে হচ্ছে ওর ওগুলোকে। গলিটা প্রস্থে কম হলেও দৈর্ঘ্যে বেশ। হাঁটতে হাঁটতে রীতিমতো হাঁপিয়ে উঠেছে উপমা। গতকাল রাতে ডালিয়ার কাছে অনেক কিছু শুনেছে রনকের সম্পর্কে। লোকটা ওদের কলেজেই পড়ে, অনার্স 3য় বর্ষে, বাংলা ডিপার্টমেন্টে। তবে পড়াশোনার বালাই নেই তার। ক্লাস কি করবে, দল করে কুল পায় না। ছাত্র সংগঠনের লিডার, সারাদিন মিছিল মিটিংয়ে ব্যস্ততা। আবার নাকি মাস্তানদের মতো অস্ত্র বার করে মানুষকে ভয় দেখানোর অভ্যাস আছে। ভালো কথায় না হলে শাসিয়ে কাজ উদ্ধার করে, আর নেশা পানি খেয়ে টাল হয়ে ক্লাব ঘরে পড়ে থাকে। রনক সম্পর্কে বলতে গিয়ে ডালিয়ার চোখ দুখানা রসগোল্লার সাইজ হতে দেখেছে উপমা। রসগোল্লার চোখে আবার মুগ্ধতার ছড়াছড়ি। এত বিরক্ত লেগেছে, মেয়েগুলোর চয়েস এত খারাপ হয়ে যাচ্ছে কেন দিন দিন। শেষ পর্যন্ত গুন্ডা মাস্তানের উপর ফিদা হচ্ছে। উফ, ঢং। যদিও ডালিয়াকে গুন্ডা মাস্তান সম্বোধন করে কিছু বলেনি, উপমা একাই সম্বোধন জুড়ে দিয়েছে। গতকাল এই পাতি মাস্তানের চোখে মুগ্ধতা দেখার আশা করেছিল ভাবতেই কি ভীষণ বিব্রত বোধ করেছে। ইস। কয়েকদিনের জন্য শাহজাহান সাহেব গ্রামের বাড়িতে যেতে চান। গ্রাম থেকে ছোট ভাইদের চিঠি এসেছে। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা। আসলে শাহজাহান সাহেবের বাবা খুব সম্পদপ্রিয় মানুষ ছিল। সৎ অসৎ উভয় পন্থা অবলম্বন করে সম্পদের পরিমাণ শুধু বাড়িয়ে গেছেন আর বাড়িয়ে গেছেন।
সাথে পাল্লা দিয়ে বেড়েছে সন্তানের সংখ্যা। সম্পদ আর সন্তান সমান্তরালে বাড়তে থাকলেও সুষ্ঠু বন্টন করা আর সম্ভব হয়ে ওঠেনি ওনার পক্ষে। তার পূর্বেই ডাক এসেছে পরপার থেকে। এখন সে সম্পদগুলো ভাই বোনদের গলার কাটা রূপে বিঁধে গেছে। না পারছে তা গিলতে, না পারছে উগরে দিতে। সময় নেই, অসময় নেই, সে সম্পদ নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গত কয়েক মাসে কোনো বিশৃঙ্খলা হয়নি, এবার কি নিয়ে শুরু হলো বুঝতে পারছেন না শাহজাহান। চেয়েছিলেন রনককে সাথে নিয়ে যেতে, বাউন্ডুলিপনাটা বাদ দিয়ে দিলে ছেলে তার ভীষণ মেধাবী আর চালাক চতুর। পারিবারিক পলিটিক্স বোঝার জন্য উপযুক্ত বয়স হয়েছে, কিন্তু এই ছেলের তো এসব ব্যাপারে কোনো আগ্রহই নেই। গ্রামে যাওয়ার প্রস্তাব দিলে সমীহের সাথে সে নিজের ব্যস্ততার ফিরিস্তি শুনিয়ে দিল। পাল্টা প্রস্তাব দিল বড় ভাইকে নিয়ে যেতে। মুখের উপর না শুনিয়ে রাগ হলো শাহজাহান সাহেবের। বকাঝকাও করতে পারলেন না। বিনীতভাবে বলেছে ছেলে, এমন ভাবে নিজের সমস্যা দেখিয়েছে, ওখানে তো আর কিছু বলার থাকে না। অসন্তোষের সাথে পরে চুপচাপ মেনে নিতে হয়েছে। খেদে বাবা উঠে যাওয়ার পর বৌদি রনককে উদ্দেশ্য করে বলল, গেলেই পারতি রুনু, গ্রামের বাইরে ঝামেলাটা আসলেই জটিল। ভাইয়ের কথায় রৌনক বেশ অবাক হলো। বলল, তুমি এই কথা বলতেছো ভাইয়া? জানো না এই সময়টা কত সেনসিটিভ, কি ব্যস্ততা যাইতেছে আমার। ফুস করে শ্বাস ফেললো বৌদি। বিষয় আশয়ের প্রতি একটু খেয়াল দেওয়া উচিত রুনু, বড় হয়েছিস যথেষ্ট। পারিবারিক বিষয়গুলো বুঝে শুনে না নিলে সমস্যা। সহজে লোকে ঠকাতে পারবে তোকে। তুমি থাকতে আমাকে ঠকাবে কে? তুমি আছো না এইসব দেখে নেওয়ার জন্য? বিস্মিত গলায় বলল রনক। চোখেতে বৌদি তাকালো রনকের মুখের দিকে। এই ছেলেটা ওকে এত ভরসা করে? চোখ ছলছল করে উঠল বৌদির। হাত হারানোর পর থেকে নিজেকে সবসময় বোঝা মনে হয় বৌদির। পরিবারে তার আবদার ক্ষীণ, যা করার চার হাত পায়ে দাপিয়ে তার বাবা আর ছোট ভাইটি করে। জড় পদার্থ হয়ে সংসারে পড়ে আছে ভাবতে গেলেই অস্বস্তি হয় বদিউজ্জামানের। লজ্জা লাগে, মনে হয় কোথাও একটা পালিয়ে যেতে পারতো যদি, তাহলে এই লজ্জার হাত থেকে মুক্তি মিলত। অথচ অবাক হয়ে যায় এই উপলব্ধি করে ওর ধারণা কতখানি ভুল। আজও সে তার পরিবারের মানুষগুলোর মনে সমভাবে গুরুত্বপূর্ণ। শোনো ভাইয়া, আজকে একটা কথা স্পষ্ট করে বলে দেই, বিষয় সম্পত্তির লোভ আমার কোনো কালে ছিল না, নাইও। এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় নাই আমাদের মধ্যে যে আলাদা হয়ে যাইতেছি। এখন সম্পত্তি বুঝে নেওয়া লাগবে। আমি জানি সে পরিস্থিতি কখনো আসবেও না। আলাদা হব আমি কার থেকে? 6 বছর বয়স থেকে মায়ের ছায়া উঠে গেছে মাথার উপর থেকে। মা কেমন হয়, মায়েরা কি করে সন্তানের জন্য, এসব জানি নাই। একটা উৎসবের দিন, পরীক্ষা, অসুস্থতা, মা বিহীন আমার আর 5টা দিনের মতো সাধারণতভাবে কাটার কথা ছিল, অথচ কাটে নাই। কারণ কি? কারণ হইল মায়ের অভাব মনে করে ছোট ফিল যেন না করি, সেই জন্য তুমি আমার সব গুরুত্বপূর্ণ মুহূর্ত আরও গুরুত্বপূর্ণ করে দেওয়ার চেষ্টা করছো। কত প্রয়াসী না তোমার ছিল। ছেলে মানুষ হয়ে তুমি কত শত আয়োজন করতা, কার কাছ থেকে জানি রান্না বান্না শিখে ওইসব বানায় খাওয়াইছো। আমার সব কঠিন সময়ে আমি তোমাকে ঢালের মতো পাশে পাইছি। ভাবি আসার পর তো আমার ঢালের সংখ্যা আরও বেড়ে গেছে। সে আমাকে প্রতি মুহূর্তে অনুভব করাইছে মা কেমন হয়। তোমাদের দুইজনের কাছে যে আমি সন্তান তুল্য, এইটা বুঝতে তো সমস্যা হয় নাই আমার। তোমরাও আমার কাছে তেমন বাবা মা। তোমাদের সাথে কখনো ঝামেলা করব এইটা আসলেও মনে হয় তোমাদের? আসলেও তুই ভুল বুঝতেছিস রুনু। ছলছল চোখে আদ্র গলায় বলল বৌদি। ওদিকে হাসনারও চোখ ভরে উঠেছে। তথাপি সে রনককে উদ্দেশ্য করে বলল, বাচ্চা কাচ্চা বড় হইলে আস্তে আস্তে তাদের প্রাপ্যটা বুঝাই দেওয়া শুরু করা লাগে ভাই। সেই সেন্সে থেকে বলতেছে তোমার ভাইয়া। আব্বার পর এসবই তোমাদের দুই ভাইকে দেখাশোনা করা লাগবে, তাই এখন থেকে একটু একটু করে বুঝে নাও। পরের হিসাব আগে করলে তো হবে না ভাবি। ভবিষ্যতে তো আমরা বাঁচি না, আমরা বাঁচি বর্তমানে। সম্ভাবনার চিন্তা করে আমরা চলমানটাকে কেন নষ্ট করব? তোমরা জানোই আমার এইসবে কোনো আগ্রহ নাই। তাছাড়া ভাইয়ার চাইতে বেটার কেউ সামলাতেও পারবে না এসব। আমাকে না হয় বড় ভাবা লাগবে না, ভাববা আমি এখনো ছোট আছি। দায়িত্ব সব এখনো তোমাদের কাঁধেই আছে। প্লিজ তোমরাই সামলাও সব, আমাকে টানিও না। কথার সাথে খাওয়া শেষ রনকের। হাত ধুয়ে তা চট করে উঠে গেল সে টেবিল থেকে। বিছানায় গা দিতে ইচ্ছে করলেও উপায় নেই। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, এখন কাজে ফিরতে হবে। কে জানে ছেলেপেলেগুলো ঠিকঠাক সামলাতে পারছে কিনা। ক্লাব ঘরটা এই মুহূর্তে তালাবদ্ধ। সতর্কতার সাথে চারিদিকে পর্যবেক্ষণ করে তবে এসেছে উপমারা। ডালিয়া ঘুরে ঘুরে দেখছে চারপাশ। উপমার ওসবে মন নেই। এখানে সুন্দর লাগার মতো কোনো জায়গা সে খুঁজে পাচ্ছে না।
তার আগ্রহ তো ঘরটা নিয়ে। কি আছে ঘরটার ভেতর? অস্ত্র নাকি নেশাদ্রব্য? শুনেছে রৌনকের হাতে পিস্তল থাকে একটা। পিস্তল দেখতে কেমন হয়? বাস্তব জীবনে তো কখনো দেখেনি উপমা। দেখেছে টিভিতে। বাস্তবে দেখার খুব শখ ওর। কোমরে হাত রেখে সরু চোখে বদ্ধ ঘরটার চোখ বোলালো উপমা। কাঠের পাল্লা লাগানো একটা জানালাও আছে। জানালাটা অবশ্য বন্ধ না, অর্ধেকটা খোলা। কি ভেবে ওই খোলা অংশ দিয়ে ভেতরটা দেখার বুদ্ধি এলো উপমার মাথায়। এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে ডালিয়াকে ডেকে উঠল সে। দুষ্টুমি সব কাজে এক পায়ে খাড়া ডালিয়া, তাই উপমা বলা মাত্র তার খুশি দ্বিগুণ হয়ে গেল। নাচতে নাচতে সে এগিয়ে গিয়ে চোখ রাখলো অর্ধখোলা জানালা দিয়ে। দুষ্টু হেসে উপমা অনুসরণ করলো ওকে। এদিকে বাড়ি থেকে বিদায় নিয়ে সোজা ক্লাবের দিকে রওনা হয়েছে রৌনক। জয় বাংলার সামনে আসা মাত্র দলের কিছু ছেলেপেলেদের সাথে দেখা হয়ে গেল। তাদের থেকে কাজের সমস্ত আপডেট নিয়ে মিজানের খোঁজ করলো। ছেলেরা জানালো মিজান কলেজেই আছে। টাকা পয়সার ব্যাপারে মিজানের সাথে গোপন আলোচনা আছে রৌনকের। এই মুহূর্তে মিজানকে তার দরকার। কলেজে ঢুকলেই কাজে ব্যস্ত হয়ে যাবে না, ক্লাব ঘরে বসতে হবে। ছেলেদের একটার হাতে হুন্ডা ছেড়ে দিয়ে মিজানকে ডেকে আনার নির্দেশ দিল রৌনক। এরপর হেঁটে রওনা হলো ক্লাবের দিকে। দ্রুত তার চলন, পৌঁছতে বেশি সময় লাগলো না। কিন্তু গেট দিয়ে ভেতরে ঢোকার পর এক চমকপ্রদ দৃশ্য তার হাটের গতি চট করে থামিয়ে দিল। অবাক হয়ে রৌনক দেখলো অটো খোলা জানালার ফাঁক গলিয়ে দুটো মেয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করছে ভেতরে। সাধারণত মেয়েদের আনাগোনা তাদের এখানে বিরল, আনাগোনা হওয়ার কথাও না। এখানে ওদের কোনো কাজ নেই। সমস্যা থাকলে কোনো না কোনো উপায়ে রৌনকের কানে পৌঁছে দেওয়া সম্ভব। কাউকে কষ্ট করে আসতে হয় না। তাহলে এই মেয়েগুলো কোত্থেকে এলো? কেন এলো? ঠোঁট কামড়ে ভ্রুযুগল কুচকে ফেললো রৌনক। হাতে ধরা ছিল সিগারেট। শেষ আরেকবার টান দিয়ে ওটা ফেলে ধীর পায়ে মেয়ে দুটোর দিকে এগিয়ে গেল রৌনক। ওরা তখনও বুধ নিজের কাজে। রৌনকও নিজের উপস্থিতি জানান দিল না। পকেটে হাত পরে নিঃশব্দে গিয়ে দাঁড়ালো ওদের পেছনে। একবার নিজে উকি দেওয়ার চেষ্টা করলো আধখোলা জানালা দিয়ে। অন্ধকার ছাড়া কিছু নজরে এলো না তার। মেয়েগুলো দেখছে কি ভেবে পেল না রৌনক। চিন্তা খরচ করার পরিবর্তে ওদেরকে জিজ্ঞেস করা সমীচীন মনে হলো ওর। এরপর কিছু না ভেবে গলা খাকারি দিয়ে উঠলো একটা, সাথে গমগমে গলায় আওয়াজ তুললো, এখানে কি? নিজ খেয়ালে বুধ দুই বান্ধবী আচমকা গলা খাকারি শুনে ভূত দেখার মতো চমকে উঠল। ওরা বোধহয় কল্পনাও করেনি এখানে এই মুহূর্তে মানুষ থাকতে পারে। কে দেখার জন্য তড়িৎ ফিরে তাকাতেই চাইলো দুজনেই। ঠিক তখনই বাঁধল বিপত্তি। তড়িঘড়ি করে উঠতে গিয়ে একজন আরেকজনের গায়ে ধাক্কা লেগে ঠাস করে পড়ে যেতে নিল। আকস্মাৎ এমন হবে রৌনকও ভাবতে পারেনি। পকেটে গোজা হাতগুলো চট করে বের করে আগলে নেওয়ার চেষ্টা করলো সে ওদেরকে। কিন্তু হাত তো ওর দুটো। দু হাতে দুজন মানুষকে কিভাবে আগলাই? ফলাফল একজনকে ধরতে পারলেও আরেকজনকে ধরতে পারলো না রৌনক। যাকে পারলো সেও অবলম্বন হিসেবে আঁকড়ে নিল ওকে চট করে। রৌনক টের পেল কখানা ধারালো নখ একদম আছড়ে দিল ওর গলার কাছটা। দাঁতে দাঁত পিষে ব্যথা হজম করে সে পূর্ণ দৃষ্টি রাখলো মেয়েটার পানে। কোচকানো ভ্রুজোড়া আরেকটু কুচকে বিস্মিত গলায় বলল, তুমি এখানে? কর্ণকুহরে পরিচিত স্বরের ধাক্কায় চট করে চোখ মেলে তাকালো উপমা। মুখের উপর ঝুঁকে থাকা ব্যক্তিটার চেহারা স্পষ্ট হওয়ার পর তার চোখ দুখানাও রসগোল্লার আকার ধারণ করে নিল নিমিষে। রৌনকের কলার জড়িয়ে রাখা ওর হাত দুখানা বল হারিয়ে ফেললো চকিতে। শুকনো ঢুক গেলে ও স্বগতোক্তি করলো, ধরনী দ্বিধা হও। ধরনী দ্বিধা হলো কিনা? দুর্বল ওর হাত জোড়া কলার ছেড়ে দিলে ডালিয়ার মতো পতনশীল হলো সেও। ওকে সামলাতে হাতে বল প্রয়োগ করে কটিদাস লতার মতো পেঁচিয়ে নিচের দিকে টেনে নিল ওকে রৌনক, এবং চোখের পলকে ও রৌনকের বুকে। উপমার আজ মন ভালো নেই। মন ভালো না হওয়ার একমাত্র কারণ আজ তার মায়ের জন্মদিন। সব ঠিকঠাক থাকলে আজ মায়ের ৩৮তম জন্মদিন পালন করা হতো। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ঠিক নেই। জন্মদিনের মতো চমৎকার একটা দিনকে সুখের সাথে মনে করতে হয় ওদের। মামা বলেন ভাগ্যকে মেনে নিতে শিখতে হয়, কিন্তু উপমার এই ভাগ্যকে মেনে নিতে ইচ্ছে করে না। কোনো কিছু করে যদি ভাগ্য পরিবর্তন করা যেত তাহলে বোধহয় ভালো হতো। সেটা যেহেতু সম্ভব না, তাই উপমার সিদ্ধান্ত নিয়েছে হৃদয়ের অপূর্ণ এক ইচ্ছে সে পূর্ণ করবে। এভাবে মেটাবে শূন্য হৃদয়ের হাহাকার। সে যখন আরো বড় হবে, অনেক টাকা পয়সার অধিকারিণী, তখন সে ঘটা করে মায়ের জন্মদিন পালন করবে। বড় ভাইয়ের হাতে টাকা দিয়ে বলবে ঢাকা থেকে বিরাট বড় কেক নিয়ে আসতে। তারপর আয়োজন করে মায়ের শাড়ি পরে মা সেজে সে কেক কাটবে। সে তো মায়েরই অংশ। মায়ের অংশ হিসেবে এতটুকু গেটিস দেয় যায়, তাই না?
মন খারাপ লাগলে গান গেয়ে তা দূর করার চেষ্টা করে উপমা। আবেগ মিশিয়ে দুঃখী দুঃখী গান করে সে। গানের লাইনগুলো অনেক বেশি হৃদয়স্পর্শী হলে গান থামিয়ে একা একাই কান্না করে। মনে হয় গানগুলো ওর জীবনের আদলে লেখা। আগে এরকম অভ্যাস ওর ছিল না। বড় হওয়ার সাথে সাথে নতুন অনেক অভ্যাস যোগ হয়েছে জীবনের সাথে। অভ্যাসগুলো ভালো নাকি খারাপ? আজ শোবার আগে নিজের হাতেই মামাকে ওষুধ পানি এগিয়ে দিয়েছে উপমা। সচরাচর সে এমন করে না। মামার পাশে বসে গানও শোনাতে চেয়েছে, কিন্তু মামার আগামীকাল অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আছে। রাত জাগা সম্ভব না, তাই গান শোনাও সম্ভব না। মামার ঘর থেকে বেরিয়ে টর্চ লাইট নিয়ে তরতর করে ছাদে উঠে এসেছে উপমা। অভ্র তার ঘরে ঘুম। ও জাগনা থাকলে আসতে চাইতো, ভাগ্যিস আসেনি। একটু আগেও সবাইকে শুনে শুনে গান গাইতে ইচ্ছে করছিল, এখন নিভৃতে নিরালায় বসে থাকতে ইচ্ছে করছে। সেজু ভাবি আসার পর পুনরায় ছাদে গাছের টব নিয়ে আসা হয়েছে। ভাবের পছন্দ সাদা গোলাপ, তাই গোলাপ গাছের সংখ্যায় মেশে দেখা যাচ্ছে। ধীর পায়ে একটা গোলাপের টবের পাশে এসে বসলো উপমা। কাঠের রেলিংয়ে হেলান দিয়ে ওর পাশে যে গাছটা, সেই গাছে ফুলের সংখ্যা অনেক বেশি। মুখ ঘুরে গাছটার দিকে তাকালো উপমা। নিচু হয়ে সুগন্ধ নেওয়ার চেষ্টা করলো। ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখলো। বড় মামি থাকলে এই ফুল গাছ দেখে ভয়ে ভয়ে ফেলে দিয়ে আসতেন। উপমা জানে মেজো মামি দেখলেও তাই করবে। ওদের ধারণা বাড়িতে যখন অনিষ্ট কিছু ঘটতে যায় তখন গাছগুলি ফুলে ভরে ওঠে। আগে তো বিশ্বাস করতো না উপমা। কয়েকটা দুর্ঘটনার চাক্ষুষ সাক্ষী হলো এরপর থেকে করে। প্রথম দুর্ঘটনার সাথে সাপে কাটার ঘটনাটা, দ্বিতীয় তার নানি মরে যাওয়া। নানি মরে যাওয়ার আগে বাগানের গোলাপ গাছে এমন ফুল ফুটেছিল। আবার বড় মামি মারা যাওয়ার আগেও ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল। উপমার বড় মামি মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টটাও হয়েছিল তাদের এই বাড়িতে। দুপুরবেলা রান্না করছিলেন মামি। কিভাবে অসতর্কতাবশত গায়ের কাপড়ে আগুন লেগে গেল। তার শাড়ি পরতে খুব পছন্দ করতেন মামি। সাটিনের শাড়ি। মৃত্যুর আগে তার শরীরে সাটিনের শাড়ি জড়ানো ছিল। এসব কাপড়ে আগুন ছড়ায় দ্রুত। মামির বেলায়ও এমন হলো। কেউ কিছু বুঝে ওঠার আগে আগুন ভয়ানক রূপ ধারণ করে ফেলল। পরে হসপিটালে নিয়ে যেতে যেতেই মামি মরে যাওয়ার পর সমস্ত ঘটনাগুলো যোগসূত্র মেলানোর চেষ্টা করেছিল উপমা। ঠিক তখনই খেয়াল করেছিল সব ঘটনার সাথে সাদা গোলাপের অদ্ভুত সংযোগ। দুর্ঘটনার আগে যেমন ফুলে ফুলে ভরে যায় পুরো গাছ, তেমনই ঘটে যাওয়ার পরপরই 2-3 দিনের মাথায় ফুলগুলো একসাথে ঝরে পড়ে। একটা অবশিষ্ট থাকে না ডালে। এটা কি কোনো সংকেত নাকি অন্য কিছু জানে না উপমা। কেউই জানে না। কিন্তু এরপর থেকে আর কখনোই সাদা গোলাপের চারা নিয়ে আসা হয়নি। আজ বহুদিন পর বোধহয় আনা হলো। এখন কি তবে নতুন কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছে উপমারা? রাতে ক্লান্ত পরিশ্রান্ত রনং বাড়ি ফিরে গা দিয়েছে বিছানায়। একটানা পরিশ্রমের পর শরীরটা আর চলতে চাইছে না। আজ বিকেলে মাথা ঘুরে উঠেছিল বারবার। না পেরে মিজানকে বলে চলে এসেছে। সেদিনের পর এই আজ তার বাড়ি ফেরা। 1 সপ্তাহ কাটিয়ে এই সপ্তাহটা ভালো মন্দ মিলিয়ে কেটেছে। মন্দ চাইতে ভালো কেটেছে বেশি। এর একমাত্র কারণ উপমা। মেয়েটাকে যা জব্দ করা গেছে এই কদিন, ওদের অনুপস্থিতিতে ক্লাবে উকিঝুঁকি দেওয়ার শাস্তি আর কি। চুপচাপ মেনে নেয়ার মেয়ে নাও। কত যুক্তি দিয়ে অস্বীকৃতি জানাচ্ছিল। পরে যখন ওর মামাকে বলে দেওয়ার ভয় দেখালো তখন সুরসুর করে রাজি হয়ে গেল। ওকে ভালো কাজেই লাগিয়েছে রনক। সভা হবে, ছেলে মেয়েদের প্রয়োজন কিছু হাতে লেখা পোস্টারের। এই কাজগুলো উপমা এবং উপমার বন্ধুদের দ্বারা করিয়েছে। ডেকোরেশনেও টুকটাক সাহায্য নিয়েছে মেয়েটা ভীষণ বুদ্ধিমতী। চাপা রাগ পুষে রেখেছে ঠিক রনকের প্রতি, কিন্তু রনক জানে কাজে হাত লাগানোর পর এক মুহূর্ত খারাপ লাগেনি মেয়েটার। খুব আগ্রহ ভরে সব দেখাশোনা করেছে ও। রনকের থেকে শুনে তো বটেই, নিজেও নতুন নতুন আইডিয়া উপস্থাপন করে প্রশংসিত হয়েছে। ছেলেগুলো তো ওর প্রশংসায় পঞ্চমুখ। তাস কিংবা ক্যারাম, এমনি আড্ডা বসলে উপমার নামখানা লেগে থাকে ওদের মুখে। মেয়ে মানুষ করে গোছানো কাজ। বিন্দু মাত্র অস্থির না হয়ে বড় বড় ঝামেলা নিজ কাঁধে টেনে নেয়, গুছিয়ে সামলে নেয় সবকিছু। তারা প্রশংসা পাবে না তো কে পাবে? উপকার স্বীকার করবে রনক। এর পাশাপাশি বেশ জ্বালিয়েছে উপমাকে। নিয়ম বেঁধে দেওয়া ছিল, প্রত্যেকদিন সকালে কলেজ যাওয়ার আগে রনকের সাথে দেখা করে সালাম দিয়ে কাজ বুঝে নিতে হবে। ক্লাস শেষে তা কমপ্লিট করে রনকের কাছে আবার বুঝিয়ে দিয়ে চলে যেতে হবে।
প্রতিবেলা ওর সাথে দেখা করার সময় মেয়েটা যেমন কঠিন মুখ করে থাকতো, সুযোগ পেলে কটমট করে চাইতো রনকের দিকে। এই দৃষ্টিগুলোই আনন্দ দিত রনককে। মেয়েটাকে জ্বালাতে ওর কেন যেন এত ভালো লাগে কে জানে। স্মৃতিগুলো রোমন্থন করতে গিয়ে এক চিলতে হাসি খেলে গেল রনকের ঠোঁটের কোণে। সোজা হয়ে শুয়ে চোখ বুঝলো। অতনুকে ধ্বংস করার একটা মাধ্যম বানাতে চেয়েছিল ও উপমাকে। ইদানিং সে ছেটাতে ভাটা পড়তে দেখেছে, কেন কে জানে। ঘর অন্ধকার করে শুয়ে আছে কেন রণ? শরীর খারাপ? ভাবির স্নেহময়ী গলা শুনে চট করে চোখ খুলে ফেলল রনক। উঠে বসে মাথা উপর নিচ করে বলল, একটু খারাপ ভাবি, মনে হয় জ্বর এসেছে। চৌকাঠে দাঁড়িয়েছিল হাসনা। জ্বর শুনে ভিতরে ঢুকলো। সুইচ বোর্ড খুঁজে লাইট জ্বালিয়ে বিছানায় বসা রনকের দিকে এগুলো। কপালে হাত দিয়ে উদ্বিগ্ন মুখে বলল, তারপর তো আছে, এত অনিয়ম করে চলো, বিনা সিজনে জ্বর বাঁধাই ফেললা। ভাবির কথায় হাসলো রনক। জ্বরেরও আবার সিজন হয় ভাবি? হয় না, অসুখ বিসুখেরও নিয়ম কানুন আছে। আমার আম্মা বলতো ঋতুর সাথে সাথে অসুখ বদলায়, এক এক ঋতুতে এক এক অসুখের প্রকোপ। মায়ের কথা বলতে বলতে উজ্জ্বল হয়ে উঠল হাসনার চোখ মুখ। তা দেখে স্মিত হাস্যে রনক শুধালো, সবসময় বাড়ির কথা তোমার মনে পড়ে তাই না ভাবি? নিশ্চুপ রইল খানিক হাসনা। মাথা নেড়ে সায় দিয়ে বলল, সবসময় না, কিছু কিছু সময়। হুট করে জীবনটা পাল্টে গেল তো, এক কুল আঁকড়ে ধরতে গিয়ে আরেক কুল ছেড়ে এলাম, ও কুলও পথ গটিয়ে নিল। তোমার কি আফসোস হয় ভাবি? আফসোস? আফসোস কিসের? এত ভালো স্বামী, এত ভালো সংসার যার, তাকে তার আফসোস কিসের? তোমার চোখে জল ভাবি। হাসবার চেষ্টা করলো হাসনা। শাড়ির আঁচল চোখে চেপে ধরে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।